নেটের একটু ডিস্টার্ব থাকলে আপনারা বলবেন। আজকের আমার ক্লাসটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, একটু কোল্ড কোরাইজা টাইপ হয়ে গেছে এবং যথেষ্ট ক্লান্তি লাগছে। তারপরেও একটা জিনিস ভাবলাম, যে কোনো জিনিস কন্টিনিউয়েশনের মধ্যে এক ধরনের প্রোগ্রেস থাকে বা বরকত থাকে, আপনার যাই বলে, এই কারণের জন্য কিছু না হোক অল্প পরিমাণে আজকের ক্লাসটা হবে এবং আমি চেষ্টা করব আধা ঘন্টার মধ্যে ক্লাসটাকে সমাপ্ত করার। আমার শরীরটা আমার ঠিক ভালো না, খুবই ফ্যাটিকনেস সেন্সেশন হচ্ছে। চুপচাপ শুয়েছিলাম, সারাদিন উঠি নাই। সকালে আপনাদের সঙ্গে কথা বলে শুয়েই ছিলাম আর উঠি নাই আমি। যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে কি? হ্যালো, নেটওয়ার্ক মনে হয় স্লো আছে, ওজন্য আসতেছে না। তো যাই হোক, টেস্ট টেকিং একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের কেস টেকিং এর গুরুত্বকে ভুললে চলবে না কোনো সময়। এক সেকেন্ডের জন্য একজন হোমিওপ্যাথি ডাক্তার কেস টেকিং কে কোনো মাত্রা থেকে অপসারণ আস্তে আস্তে দেখা যাবে। কানেকশনটা একটু দুর্বল আছে। স্যার এখন দেখা যাচ্ছে। তো টেস্ট টেকিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না, বা এটা ছাড়া আমরা কখনোই একটা রিলিজকে কিওর করতে পারবো না। যে কিওরটা হোমিওপ্যাথি দিবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, যে কিওরের মাধ্যমে একটা রোগী শুধু সিম্পটোলজি চলে যাবে, ঠিক তা নয়, বরঞ্চ রোগীর ভাইটাল এনার্জি, রোগীর ডিফেন্স মেকানিজম ধীরে 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 লাইনের ট্র্যাকে চলে আসবে। যে দুর্বলতা ভাইটাল এনার্জির মধ্যে ছিল, যে দুর্বলতা তার ডিফেন্স মেকানিজমের মধ্যে ছিল, এই দুর্বলতা আস্তে আস্তে কাটিয়ে উঠবে আমাদের অ্যান্টিমায়োসিমেটিক মেডিসিনের প্রেসক্রিপশনের দ্বারা। এবং রোগী শুধু ভালো আছে, রোগীর মাথা যন্ত্রণা কমে গেছে, পেট ব্যথা কমে গেছে, এইগুলো শুধুমাত্র বিনা কেস টেকিং এ যে সমস্ত প্রেসক্রাইব গুলো বেশিরভাগ হয়ে থাকে, সেই সমস্ত কেসের মধ্যে শুধু পার্সিয়ালি কিওর, অর্থাৎ অ্যালোপ্যাথির মতো কয়েকটা সিম্পটম কমে যাওয়াটাকে আমরা, যে চিত্রটা আসতেছে ওইটা আমরা দেখতে পেলাম, একটা মেডিসিন দিয়ে দিলাম, মানে যেটা আমাদের ধারণা, বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তারদের, আমারও এক সময় ধারণা ছিল এরকম, যে একটা ঔষধ দিয়ে দেবো আর লাইকোপোডিয়াম হোক, কোস্টিকাম হোক, আর রোগী সম্পূর্ণভাবে কিওর হয়ে যাবে, রোগীর সমস্ত কমপ্লেক্স চলে যাবে, রোগী একদম ঠিক হয়ে যাবে। এই যে একটা বদ্ধমূল ধারণা আছে, এই ধারণাটাই হচ্ছে কি সব থেকে বেশি ঘাতক হোমিওপ্যাথি ডাক্তারের জন্য। এই ধারণাটা যে একেবারে সম্পূর্ণরূপে মিথ্যা তা নয়, তবে কিছু সংখ্যক ব্যক্তি
1000-এর মধ্যে একজন বা লাখের মধ্যে একজন ব্যক্তি এরকম থাকে যাকে একটা মাত্র মেডিসিন দিলেন আর ঠিক হয়ে গেল, তার একটা পুরানো ক্রনিক ডিজিজ। আমি অ্যাকিউটের কথা বলতেছি না, আমি ক্রনিকের কথা বলতেছি, যেগুলো আমাদের ক্লিনিকে আসে। রাইট, বেশিরভাগ আমাদের ক্লিনিকে যে সমস্ত রোগী আছে তাদের ডিফেন্স মেকানিজম এতটা সুস্পষ্ট শক্তিশালী নয় যে তারা একটা মেডিসিনের কমপ্লিট পিকচারকে প্রোভাইড করতে পারে। ফলে একজন হোমিওপ্যাথি ডাক্তারের পক্ষে সেখানটায় কাজ করাটা যথেষ্ট কষ্টকর। তার একবার মনে হবে ফসফরাস, একবার মনে হবে লাইকোপোডিয়াম, একবার মনে হবে কস্টিকাম, একবার মনে হবে বেলেডোনা, এরকম টাইপের মতিভ্রম সৃষ্টি হয়। আপনি যে কেস টেকিং এ ভুল করেছেন বা আপনার যে বুঝতে সমস্যা হয়েছে তা নয় বন্ধু, এখানটায় আপনার বোঝার কোনো ভুল নাই। আপনি ঠিকই দেখতেছেন, একবার কোস্টিকাম দেখতেছেন এক অ্যাঙ্গেল থেকে, এই সিমটমস কটা নিলে কোস্টিকাম দাঁড়ায়, ওই পাশ থেকে তাকিয়ে দেখতেছেন না এটা তো ফসফরাসের মতো লাগতেছে, ডিজায়ারটা ফসফরাসের মতো কিন্তু অন্য সিমটম সালফারের মতো। এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা আপনার দোষ নয়, আপনার কেস টেকিং এর দোষ নয়। আপনি নিশ্চিন্ত মনে থাকেন, দোষ হচ্ছে পেশেন্টের ডিফেন্স মেকানিজম, দোষ হচ্ছে পেশেন্টের নিজের, দোষ হচ্ছে তার রোগগ্রস্ত অবস্থা এতটা অ্যাডভান্স লেভেলে পৌঁছেছে যে ডিফেন্স মেকানিজম সত্যিকারের অর্থে ওখানটায় পরিষ্কার সিমটোলজিকে ক্রিয়েট করতে পারে না, এবং এই মতিভ্রম এই কারণে সৃষ্টি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার যেটা সব থেকে কাছাকাছি বা সব থেকে সিমিলি বা মেডিসিন মনে হইবে, যেটার কি নোট আপনি বেশি পাইবেন, যেটা জেনারেল কে আপনি বেস করতে পারবেন, যেটার মাইন্ড সিমটমস কে আপনি সুস্পষ্ট ভাবে বুঝবেন, সব থেকে কাছাকাছি মেডিসিনটা প্রথম প্রদান করে। নেক্সট যাবে আপনার ফলো আপ। যদি ওষুধটা সঠিক হয় তখন আপনি দেখবেন কয়েকটা ফলো আপের পরে পেশেন্টের ভাইটাল এনার্জির মধ্যে একটা ফোর্স, একটা শক্তি এসে পড়েছে। সেই কারণের জন্য নেক্সট বারে আপনার কাছে একটা এমন একটা মেডিসিন আসবে যেটা আগের থেকে সুস্পষ্ট। আগের থেকে যদি সেটা ফসফরাস হয়, ফসফরাসের দিকে সুস্পষ্ট আরো 2টা ফসফরাসের কি নোটস আপনি সেখানে দেখলেন। আগে কোল্ড ডিজায়ার ছিল না, কোল্ড ড্রিঙ্কস এর ডিজায়ার ছিল না, এখন দেখছেন কোল্ড ড্রিঙ্কস এর ডিজায়ারটা বেড়েছে। এরকম টাইপের কয়েকটা সিমটমস আপনি দেখতে পাবেন সেখানটায় আপনার সুস্পষ্ট একটা মেডিসিনের দিকে আগের থেকে সুস্পষ্ট হচ্ছে। পরবর্তীকালে ফের আপনি আরেকটা সেই মেডিসিনটাই দিলেন যেটা আপনার কাছে সব থেকে সিমিলিমাম মনে হয়, সেটা দিলেন। যদি মেডিসিনটা ঠিক হয়, আপনি নেক্সট লেভেলে গিয়ে দেখবেন আরে আল্লাহ, এটা তো টিউবারকুলোসিস, এবার একদম টিউবারকুলিনামের পুরো সিমটমস চলে আসতেছে। আপনি সেই রাগ দেখতে পাচ্ছেন, ইরিটেবিলিটি দেখতে পাচ্ছেন, আপনি সেই ঠান্ডা খাওয়ার ইচ্ছা দেখতে পাচ্ছেন, দেয়ালে মাথা ঠোকার ব্যাপার দেখতে পাচ্ছেন, সেই ধরনের হ্যাকাতে হয়ে গেছে, অবস্টিনেট দেখতে পাচ্ছেন, সেই রকমের ট্রাভেলিং ডিজায়ার দেখতে পাচ্ছেন। খালি ডাক্তার এই ওষুধ খাওয়ার পর থেকে বাচ্চা শুধু বলতেছে অমুক জায়গায় বেড়াতে যাবো, তুমুক জায়গায় বেড়াতে যাবো, ঘরে একদম থাকতে চাইতেছে না, একটা অদ্ভুত অবস্থা ক্রিয়েট করতেছে, কারোর কথা শুনতেছে না, সবার মুখের সামনে অপমান করতেছে, আমার বাচ্চা তো এরকম ছিল না। আপনি দেখলেন সেখানটায় ক্লিয়ারলি একটা টিউবারকুলিনামের মানে নেক্সট মেডিসিনের যে লেয়ার, সেই লেয়ারটা উঠে আসলো, সেটা আরো সুস্পষ্ট। এবারে এই মেডিসিনটা দেওয়ার পরে আপনি দেখবেন বুস্ট একটা অ্যাকিউট ভয়ঙ্কর ভাবে দেখা দিল। দেখা দেওয়ার পরে আপনি দেখলেন রোগীর আর কোনো সিমটমস নাই, রোগী এবার সুস্থির। এই যে এত কিছু ঘটনা ঘটবে, এত কিছু ঘটনার জন্য আপনাকে প্রথম কেস টেকিংটাকে কিন্তু মজবুত করে করতে হবে। সেখানটা শুধু একবার মেডিসিন প্রদান করে ছুটি দিয়ে দেওয়ার হলে তাহলে কেস টেকিং এর এতটা গুরুত্ব থাকতো না। আপনাকে প্রতিবারে ম্যাচিং করতে হবে যে প্রথমবারের যে কেস টেকিং ছিল সেখান থেকে কোন কোন সিমটমস এর অপসারণ হইলো, কোন কোন সিমটমস নতুন আসলো, এবং সেই নতুন সিমটমস এর অর্থ কি, এই সমস্ত কিছু আপনাকে বুঝতে গেলে প্রথমবারের কেস টেকিংটাকে সুস্পষ্টভাবে আপনার খাতায় নোট করতে হবে। তার সমস্ত অ্যাঙ্গেল থেকে তাকে দেখতে হবে, তার পার্টিকুলার লেভেল থেকে দেখতে হবে, তাকে জেনারেল লেভেল থেকে দেখতে হবে, তাকে মাইন্ডের লেভেল থেকে দেখতে হবে, তাকে ইমোশনাল লেভেল থেকে দেখতে হবে। তা প্রথমবারের কেস টেকিং এ আপনার এই সমস্ত বর্ণনা সুস্পষ্ট ভাবে থাকবে, এবং দফায় দফায় মেডিসিন যাওয়ার পরে আপনি দেখবেন সেখানে কিছু মাইনাস হচ্ছে, কিছু প্লাস হচ্ছে, কিছু মাইনাস হচ্ছে, কিছু প্লাস হচ্ছে। এটাকেই বলতেছি আমরা ফলো আপ।
তো যদি কেস টেকিং ঠিকভাবে না থাকে তাহলে ফলো আপ কই থেকে হবে? আমার কথাটা বুঝছেন, কেস টেকিংটা কতটা ইম্পর্টেন্ট। রোগী 2-4টে সিমটমস অপসারণ করা আমাদের দায়িত্ব না, আমাদের হোমিওপ্যাথিতে দায়িত্ব এইটুকু নয়। 2-4টে সিমটম চলে গেল, বাবা মহা খুশি হয়ে ফেসবুকে একটা পোস্ট মাইরা দিল, আরে কি সারা ফেলেছে। দেখা যাচ্ছে একটা পেশেন্ট এসছে, তার ঠোঁটের মধ্যে একটা আঁচিল আছে, সে আঁচিলটা কোন একটা ডাক্তার তাকে নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে সে আঁচিলটার অপসারণ করলো। নাইট্রিক অ্যাসিড ঠাকে দেওয়ার পর আঁচিল ঠিক হয়ে গেল। পেশেন্টটা রাতে ঘুমায় না, পেশেন্ট অস্থির অবস্থা, কি ব্যাপার, একটা ফুসকুড়ি উঠেছে হাতের তালুতে, আর সেটা দেখে এত ভয় পাচ্ছে পেশেন্ট, বলতেছে ডাক্তার ক্যান্সার তো হয়ে যাবে না। মাইন্ডের অবস্থাটা দেখেন, একটা কোথাও পিঠে ঘামাচি উঠতেছে, সেটা ভয় পাচ্ছে যদি এটা ক্যান্সার হয়ে যায়। fear of impending disease, fear of cancer তার মধ্যে ডেভেলপমেন্ট করে। আপনার এই আঁচিলটা উঠে চলে গেছে, আপনার পেশেন্ট কি সুস্থ? আপনার তো মধ্যে বলেন, এই পেশেন্ট কি সুস্থ বলে আপনি সার্টিফিকেট দিবেন? বলেন না স্যার। অ্যাবসলিউটলি নো। তার মেন্টাল ইমোশনাল লেয়ারের মধ্যে গিয়ে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি ক্রিয়েট করেছে, প্রচুর পরিমাণে ফিয়ার ক্রিয়েট করেছে, অর্থাৎ রোগটা সাপ্রেস করা হয়েছে। তাই আঁচিল চলে গেল, টিউমার চলে গেল বলে ফেসবুকে পোস্ট মারা কোনো লাভ নাই। আপনাদের দেখতে হবে যে আপনার পেশেন্ট কতটা ফ্রি হয়েছে, মুক্ত হয়েছে, মনের দিক থেকে শরীরের দিক থেকে কতটা হালকা হচ্ছে, কতটা তার উন্নতি হয়েছে, ওভারঅল ডেভেলপমেন্ট তার কতটুকু হয়েছে। তাতে একটা দুইটা মাথা যন্ত্রণা থেকে গেল, একটা দুইটা বডিতে আঁচিল রয়ে গেল, নেক্সট মেডিসিন লাস্ট পর্যায়ে হয়তো যাবে, যেটা সবার লাস্টে যে হেরিংস এর মতে সেটা সবার ফার্স্টে যাবে, যেটা সবার প্রথমে ছিল সেটা সবার লাস্টে আসবে, যদি হেরিংস ল ফলো করে। অনেক সময় একটু আলাদা ভাবে আসে, ওটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। মোটামুটি খুব ভাইটাল ডিজিজ গুলো আগে সরবে, তারপরে লেস ভাইটাল ডিজিজ গুলো যাবে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি আপনার কাছে সুস্পষ্ট না থাকে, আপনি জেনারেল থেকে 5টা সিমটমস নিলেন, 3টে সিমটমস দেখতে পেলেন না, বা টাইমের অভাবে আপনি নোট করলেন না, আপনি পার্টিকুলার লেভেল থেকে 2টা সিমটমস পাইলেন আর 4টে সিমটমস এর দিকে ভ্রুক্ষেপ করলেন, আরে পায়া গেছি, থুসা পায়া গেছি, কোনো অসুবিধা আছে? এরকম ভাবে যদি আপনি অবহেলা করেন, আপনি রোগীর মাইন্ডটাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন না, সেখানে তার কি সমস্যা না সমস্যা সেগুলো ভালো করে শুনলেন না, সেগুলোকে কপিতে নোট করলেন না, নেক্সট বিপদটা কি হলো? আপনার ওই কয়টা সিমটমস চলে গেল, আপনার লাভ কি তাতে? এবারে নতুন যে সিমটমস গুলো আসতেছে সেগুলো নতুন নাকি না আগের সিমটমস রিনিউ হয়ে আসতেছে, আপনি বুঝবেন কি করে? আপনি পাস্ট হিস্ট্রি তার নিলেন না, অবহেলা করলেন। পাস্ট হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে পেশেন্টের আগে ইরাপশন ছিল, ছোটবেলায় 10 বছর বয়সে পাছা ভর্তি হয়ে চুলকানি বেরিয়েছিল, সেগুলো থেকে রস পড়তো, সেগুলো বিছানায় জড়িয়ে ধরতো, এরকম টাইপের ছিল, সেগুলো অয়েন্টমেন্ট মারা হয়েছে, মেরে ঠিক করা হয়েছে। এখন 35 বছর বয়সে গিয়ে তার একটা সিওপিডি বা সিওপিডি রোগ হয়ে গেছে, বা অ্যালজাইমার ডিজিজ হয়ে গেছে, বা মেনিনজাইটিস হয়ে গেছে, বা হেপাটিক অ্যাবসেস হয়ে গেছে। এবার আপনি ঔষধ প্রদান করলেন, এবার পাছা ভর্তি হয়ে চুলকানি ফের বের হলো। আপনি কি করে কানেক্ট করবেন যে এটা আপনার ওষুধ ঠিক কাজ করেছে কিনা? তাহলে আগে যদি লেখা থাকে আপনি মিলিয়ে নিলেন, আরে আপনি যদি কেস টেকিংটা ঠিক না করেন, আপনি হত উৎসাহিত হয়ে পড়বেন, আপনি ডিপ্রেশনে চলে যাবেন। পেশেন্টের এরকম ভয়ঙ্কর পরিবর্তন কেন ঘটতেছে? এটা কি এক্সট্রা সিমটমস? এটা কি নতুন আগত কোনো তথ্য? এটা আপনি আর তখন বিবেচনা করতে পারবেন না। পেশেন্টেরও সবসময় মনেও থাকে না এসব কথাগুলো, তখন আপনি হত উৎসাহিত হয়ে পড়বেন, ভয়ভীত হয়ে পড়বেন। কিন্তু যদি আপনার কাপিটের মধ্যে যদি তার পাস হিস্ট্রিটা সুন্দর করে লেখা থাকতো, যে 8 বছর বয়সে মিজেলস হয়েছিল, 15 বছর বয়সে এক্সিমা ছিল, 20 বছর বয়সে তার হচ্ছে কি হেপাটিক লিভারের জন্ডিস হয়েছিল ভয়ঙ্কর ধরনের, বা ফ্যামিলিতে হচ্ছে কি প্রত্যেকের ক্যান্সার আছে, বা ফ্যামিলির মধ্যে বাবার টিবি ছিল, এই সমস্ত তথ্যগুলো যদি লেখা থাকে, বা এই চুলকানির কথাটা যদি লেখা থাকে, আর আপনি যদি সেই ধরনের সিমটমস ফের পাওয়া যান, তখন আপনি কতটা উল্লাসিত হবেন,
যে পেশেন্টের মধ্যে দুর্দান্ত ডেভেলপমেন্ট করেছে। কেন? আগের যে ইরাপশন চাপা পড়েছিল আমার ওষুধে সেই ইরাপশন এর প্রকাশ হয়েছে, মানে রোগীর 20 বছর আগের যে রিভার্স মানে যে বডির অবস্থা ছিল সেই বডির অবস্থাতে ফিরে গেছে, অর্থাৎ রিভার্স অফ সিমটমস হয়েছে, অর্থাৎ হেরিংস ল ফলো হয়েছে, অর্থাৎ ডিরেকশন অফ কিউরের মধ্যে আছে। এখানে কোনো মেডিসিন দেওয়া লাগবে না, এখানটায় যদি খুব সিভিয়ার কন্ডিশন না থাকে কিছু করা লাগবে না, এই অটোমেটিক চলে যাবে বাবা, 4 দিন ওয়েট কর। এরকম একটা কনফিডেন্সের সঙ্গে আপনি সাজেশন দিতে পারবেন এবং আপনি উৎসাহিত হবেন যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি এটা করতে পেরেছি। আপনি তারপরে দেখবেন পেশেন্ট কি দ্রুত কত সুন্দর সুস্থ হয়ে যাচ্ছে। এটা ওই 6 লাইনের কেস টেকিং করলে হবে? এটা আপনি পারবেন? 6 লাইনের কেস টেকিং, ভাই এখানে অ্যারো চিহ্ন মারা, ওখানে অ্যারো চিহ্ন মারা, দুটো একটা লাইন করা, হ্যাঁ ইংরেজিতে সুন্দর করে 4টে কলাম করেছে, হিট, থার্স্ট, কোল্ড, থার্স্ট, অ্যাপেটাইট, হ্যাঁ ছোট ছোট করে সেখানে লেখা আছে। কি লেখা আছে উপরওয়ালা জানে। এখানে অ্যারো চিহ্ন, ওখানে তীর মারা চিহ্ন, এখানে ছোট মতো একটা নোট, উপরে একটা ছোট মতো নোট। ওরকম নয় ভাই, কেস টেকিংটাকে ইমানদারির সাথে করতে হবে। ভবিষ্যতে আপনার রোগীর সমস্ত কন্ডিশনকে আপনি জাজ করতে পারবেন যে আগে কি ছিল আর এখন কি অবস্থা চলতেছে, আর এর থেকে প্রগনোসিস করতে পারবেন যে আপনি কিওরের রাস্তায় আছেন, আপনার রোগীর অবস্থা কন্ডিশন কি অবস্থার মধ্যে আছে, কতটুকু উন্নতি হয়েছে আর কতটুকু বাকি আছে। এই সমস্ত ক্যালকুলেশন যদি আপনাকে সঠিকভাবে করতে হয়, কেস টেকিংটাকে সঠিকভাবে প্রথমবারে করতে হবে। এই জন্যই তো ডক্টর হ্যানিম্যান বলেছে যে একটা ভালো কেস টেকিং মানে 50% কিওর। কথাটা ডক্টর হ্যানিম্যানের কথা, যে যিনি কিনা একটা এক্সপেরিমেন্ট 12 বছর করার পরে, বারবার রিভাইজ করার পরে, 12 বছর ধরে রিভাইজ করার পরে একটা কথা লেখেন, এতটা পরীক্ষা নিরীক্ষার পরে একটা কথা বলে। তো এই জন্য আমি আমার কেস টেকিং এর ক্লাসকে এত ছোট ছোট পার্টে বিভক্ত করে, প্রতিটা পার্টে কি গুরুত্ব আছে সেটাকে পরিষ্কারভাবে বর্ণনা করে, প্রতিটা পার্টে, প্রতিটা সিঙ্গেল অর্গানেও প্রত্যেকটা জেনারেল মাইন্ড সমস্ত কিছু সিমটমস কে, যে সেখানটা আমি কিভাবে পেশেন্টের কাছ থেকে কি তথ্য পেতে পারি এবং সেই তথ্যগুলো আমার কেন নেওয়া লাগে, এগুলো আমি এক একটা ছোট ছোট পার্ট করে এই লেকচারটাকে কমপ্লিট করতেছি এবং এত গুরুত্ব সহকারে করতেছি যে কেস টেকিং এর ক্লাস এত লম্বা চওড়া হইতে পারে না। কেস টেকিং এর ক্লাস বেশিরভাগ এটা করো, ওটা করো না, সেটা করো, এইভাবে করো, ব্যাস ওইটা কেস টেকিং এর ক্লাস শেষ হয়ে যায়। কলেজের মধ্যে আমাদের ওইভাবেই পড়ানো হয়েছে, কিন্তু কি জিজ্ঞাসাবাদ করতে হবে, কেন জিজ্ঞাসাবাদ করব, এটা জেনে আমার লাভ কি হবে, যদি বা পাইলাম সেটা মেডিসিনের মধ্যে কোথায় গিয়ে খুঁজবো, কোন মেডিসিনের মধ্যে উল্লেখ আছে, এগুলোকে আমি বিস্তারিত ভাবে আমার এই কেস টেকিং এর ক্লাসে পার্ট টু পার্ট যতটা আমি জানি আপনাদের সামনে শেয়ার করেছি এবং করতেছি, ইমানদারির সঙ্গে কোনো সিক্রেট না রেখে। একজন ফিজিশিয়ান কখনো তার ফান্ডাকে, সেটা একজন গুরুও তার শিষ্যকে তার নিজস্ব ফান্ডা কখনোই জানায় না। এগুলো শিখতে গেলে অনেক সাধনা করা লাগে, কিন্তু আমি কোনো ধরনের সিক্রেট না রেখে আপনাদের সামনে আমি যতটুকু জানি ততটুকু ব্যক্ত করেছি এবং মোর প্র্যাকটিক্যাল ওয়েতে। এটা আমি আমার ক্লিনিকে দেখি, যেগুলোতে আমি জিজ্ঞাসাবাদ করি এবং যেখানে যা কিছু আমি পাই সেগুলোকে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি দিয়েছি আমার সাধ্য মতো। অনেকের সেখানে মতভেদ থাকতে পারে, অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি যেটা করি সেটাই আমি বলি। আচ্ছা, ফলটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এর আগে পর্যন্ত পেচিং ডিজায়ার নিয়ে আলোচনা করেছি। আজকের আমার এখানটায় ইন্টারনেট খুবই স্লো আছে, আপনাদের কোনো জায়গায় অসুবিধা হলে প্লিজ বলবেন।
জেনারেল মোডালিটিস। জেনারেল মোডালিটিস মানে কি? জেনারেল মোডালিটিস মানে যেটা কোন পার্টিকুলার অর্গানকে লক্ষ্য করে যে জেনারেলিটি নেওয়া হয় সেটা পার্টিকুলার মোডালিটিস। যেমন মাথার যন্ত্রণা চাপে কমে, তাহলে সেটা হবে পার্টিকুলার। হাতের যন্ত্রণা গরম জলে দিলে ভালো লাগে, বা পায়ের চুলকানি, আঙ্গুলের চুলকানি গুলো গরম জলে দিলে বেশ ভালো বোধ করে। এগুলো হচ্ছে পার্টিকুলার মোডালিটিস। এছাড়া কিছু মোডালিটিস থাকে যেগুলো পুরো সর্ব শরীরে অনুভূত হয়, সেই মোডালিটিস গুলোকে বলা হয় জেনারেল মোডালিটিস, অর্থাৎ যেটা সমগ্র বডির উপরে এফেক্ট করে, যে মোডালিটিস সমগ্রতার উপরে কাজ করে। স্যার এই কথাগুলো শুনতে পাইনি, প্রবলেম ছিল। আচ্ছা, হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই, আমরা শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তাহলে জেনারেল মোডালিটি। তো জেনারেল মোডালিটি হচ্ছে যেগুলো সমগ্র বডির উপরে ফিট হয়, যে মোডালিটিস গুলো। মোডালিটি মানে কি? সিমটমস এর বেড়ে যাওয়া, কমে যাওয়া, সেটাকে মোডালিটিস বলা হয়। বাড়লে অ্যাগ্রাভেশন বলা হয়, কমলে অ্যামলারেশন বলা হয়, এগুলো আমরা সবাই জানি। তো জেনারেল মোডালিটিস এর মধ্যে যে মোডালিটি গুলো কোনো পার্সিয়াল অঙ্গের উপরে নয়, বরঞ্চ সমগ্র দেহের উপরে অ্যাপ্লাই হয়, তার মানসিক অবস্থার সাথে সম্পর্কিত থাকে। যেমন স্যাডনেস, দুঃখ বিকালের দিকে বৃদ্ধি পায়, আফটারনুন অ্যাগ্রাভেশন, বা অ্যাংজাইটি, ইভিনিং অ্যাগ্রাভেশন, এগুলো সবই জেনারেল মোডালিটিস এর মধ্যে আছে। তো সেই মোডালিটিস গুলো কি কি হতে পারে, সম্ভাব্য মোডালিটিস, যেগুলো আমরা পেশেন্টকে জিজ্ঞাসাবাদ করব, বা শরীরের উপরে যেমন ডাক্তার, কোন পেশেন্ট আছে বললো যে ডাক্তার আমার পুরো সর্ব শরীরে প্রচন্ড ব্যথা, সোরনেস, আমি ভালো করে শুতে পারছি না, এবং কোন ব্যক্তি যদি তার কাছে আসে তার ভয় লাগে যে ছুঁয়ে দিলে ব্যথা লাগবে। আপনি যদি জিজ্ঞাসা করেন যে কোথায় ব্যথা, তাহলে পুরো শরীরে ব্যথা। তো এই যে টাচ হোল বডিতে আসতেছে, তো এটা হচ্ছে জেনারেল মোডালিটিস। কিন্তু পায়ে কোনো জায়গায়, যেমন হাঁটুতে ব্যথা, হাঁটুতে ধাক্কা লাগলে যন্ত্রণা করে, হ্যাঁ, তখন এটা লোকাল মোডালিটিস। তো জেনারেল মোডালিটিস হচ্ছে যেটা সর্বদেহ বা মনের উপরে অ্যাপ্লাই হয়, সেটাকে জেনারেল মোডালিটিস বলে। জেনারেল মোডালিটিস খুবই ইম্পর্টেন্ট, যেখানেই পাবেন গ্রাস্প করে নেবেন, যেখানেই দেখবেন টেক্সট করে ফেলবেন, খুব কাজের জিনিস, পাবেন না। এই জেনারেল মোডালিটিস এর মধ্যে কি কি আসতে পারে? যে কোনো রোগ, আপনি রোগীকে জিজ্ঞাসা করেন যে আপনার এই ব্যথা বা এই যন্ত্রণা বা এই সমস্যা কোন সময় বেশি হয়, দিনের কোন সময় বেশি হয়। তো হচ্ছে যন্ত্রণা বা ব্যথা বা কষ্ট, সমস্ত কিছুর একটা টাইম আছে, তাহলে টাইম মোডালিটি। প্রথম হচ্ছে টাইম। নাম্বার 2 হচ্ছে কিছু কিছু রোগ আছে বা কিছু কিছু কষ্ট আছে যেগুলো একটা নির্দিষ্ট সময় অন্তরালে চলে আসে, নির্দিষ্ট সময় অন্তরালে চলে আসে, একটা পার্টিকুলার টাইম ধরে আসে, অন্য সময় থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তরালে আসে, এটাকে বলে পিরিয়ডিসিটি। তো পিরিয়ডিসিটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রত্যেকটা মেডিসিন কিন্তু পিরিয়ডিসিটি অনুসারে আসে না, প্রত্যেকটা মেডিসিনের মধ্যে ইউনিক টাইপের পিরিয়ডিসিটি থাকে, তাই না? তো দেখা যাচ্ছে কমপ্লেন্টস, জ্বর প্রতি 1 সপ্তাহ অন্তরে আসে, 2 সপ্তাহ অন্তরে আসে, তার মাঝখানে নাই। কোন সমস্যা আছে মাস ধরে, যে প্রতি মাসে একবার করে হবে, তার প্রতি মাস। কোন সমস্যা আছে ইয়ারলি, প্রতি বছর আছে, উইন্টারে আছে, সামারে আছে,
যেমন উইন্টার সিজনে আমার কাছে এই গত কয়েকদিন আগে আমার কাছে একটা পোস্টার আসছে, অদ্ভুত টাইপের ছবি আছে, ওইগুলো দেখানো যায়, কিন্তু এই মোমেন্টে আমার নেট এত স্লো আছে, এই ছবি দেখানোর মতো পরিস্থিতি নাই। তো তার পায়ের যে 10টা আঙ্গুল আছে আর হাতের যে আঙ্গুলগুলো আছে, সেই আঙ্গুলগুলো প্রতি বছর এই ডিসেম্বর মাসে, অর্থাৎ প্রতি বছর যেখান থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে, প্রতি বছর ঠান্ডার সময় এই আঙ্গুলগুলোর মধ্যে সোয়েলিং হয়। এই আঙ্গুলগুলো ফুলে ওঠে, সেখানে মারাত্মক চুলকানি ওঠে, মারাত্মক চুলকায়, রাত্রেবেলা তার চুলকানি প্রচন্ড বাড়ে এবং সেই আঙ্গুলের মধ্যে ইনফ্ল্যামেশন এবং সোয়েলিং ও থাকে। ওই আঙ্গুলগুলো দেখতে একদম বেলুনের মতো হয়ে যায়, বিশ্বাস করেন, পুরো বেলুনের মতো ফুলে যায়। আমি দেখে অবাক, আমি কোনোদিন ওরকম দেখি নাই কারো। এবং সেই চুলকানির জন্য সে রাত্রে ঘুমাইতে পারে না, এবং এত ব্যথা থাকে ওখানটায়, এই হাতের 10টা আঙ্গুল আর পায়ের 10টা আঙ্গুল এত ব্যথা থাকে, এত সোয়েলিং থাকে, এত ব্যথা থাকে যে কেউ যদি একটু টাচ করে দেয় তো তাতে অনেকক্ষণ ধরে যন্ত্রণা হয়। তাই ধাক্কা লাগার ভয়ে সে বাচ্চা কাচ্চা থেকে অনেক দূরে থাকে। এইভাবে এই যে একটা রোমান্টিক শীতকাল চলতেছে, শীতের মধ্যে সে এই ধরনের দুর্বিষহ লাইফ, তার মানে দুর্বিষহ লাইফ একটা সময় কাটায়, একটা খুব কষ্টদায়ক সময় কাটায় প্রতি বছর। আমি বললাম এটা গরমের সময় থাকে না? না, গরমের সময় ঠিক থাকে, যখনই গরম পড়া শুরু হয় ফেব্রুয়ারি মার্চের দিক থেকে আস্তে আস্তে কমে যায়। আর সারা বছর থাকে না? সারা বছর থাকে। গেটিং মাই পয়েন্ট? আমি বললাম এটা কত বছর ধরে হচ্ছে? এটা 12 বছর ধরে হচ্ছে, 12 years। গেটিং মাই পয়েন্ট? অনেক ধরনের ডাক্তার দেখাইছে। তো এই যে একটা কমপ্লেন্স দেখেন, একটা কি একটা নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট ঋতুর মধ্যে হাজির হইতেছে, উইন্টার সিজনে, অন্য কোন সিজন নাই। তো উইন্টার সিজনে তার এই কমপ্লেন্সটা হইতেছে। পেশেন্টের কমপ্লিট কেস টেকিং করার পরে তাকে পেট্রোলিয়াম 200 দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে পেট্রোলিয়াম সোডিয়ামের মধ্যে উইন্টারে কমপ্লেন্স ডেভেলপমেন্ট করার একটা ধর্ষণ চান্স আছে। তো প্রত্যেকটা মেডিসিনের আপনি যদি দেখেন, অনেক মেডিসিন, প্রত্যেকটা মেডিসিন বলা ভুল হবে, অনেক মেডিসিনের একটা বিশেষ ধরনের পিরিয়ডিসিটি থাকে, একটা বিশেষ ধরনের সময় থাকে যখন সে অ্যাগ্রাভেশন করে, যখন সে কাজ করে। তো পেট্রোলিয়াম 200 দেওয়ার পরে আফটার 15 days আমরা তার ওয়াইফ ঔষধ নিতে আইছে, এবং আমি বলেছি যে আপনি হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিবেন, এগুলো আমাদের অনেক হেল্প করবে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। তো তার সোয়েলিং 90% ডিক্রিজ, ব্যথা নেই, হ্যাঁ চুলকানি আছে, বললাম চুলকানিটা পরে যাবে, চুলকানি আছে তবে ভয়ঙ্কর চুলকানিটা কমে গেছে। এই যে এখানটায় আমাকে কোনো কিছু অতটা সুস্পষ্ট ভাবে মেডিসিনের দিকে গাইড করেনি, এই জেনারেল মোডালিটিসটা যেভাবে আমাকে হেল্প করেছে। এই জেনারেল মোডালিটিস এর মধ্যে পিরিয়ডিসিটি উইন্টার, প্রতি বছর শীতের সময় সমস্যা দেখা দেয়। পিরিয়ডিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিরিয়ডিসিটি এক প্রকারে মেডিসিনের দিকে আপনাকে পৌঁছে দিতে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। এরকম অসংখ্য আমার কেস আছে যেখানে পিরিয়ডিসিটি মার্কড ছিল। কয়েকটা ভয়ঙ্কর ধরনের জ্বর সিডরন আর চিনিনিনাম সালফ দিয়ে আরাম হয়েছে, সে কেসগুলো লিপিবদ্ধ করা আছে। তো এই যে সিডরন কি দারুণ পিরিয়ডিসিটি দেখায়, সেম আওয়ারে কমপ্লেন দেখা দিতে পারে। চিনিনিনাম সালফ ঠিক সেরকম পিরিয়ডিসিটি ফিভার দেখায়। চায়না ডক্টর হ্যানিম্যান অর্গানের মধ্যে চায়নার কথাও লিখেছেন
যে একটা জ্বরের কন্ডিশন যেটা পিরিয়ডিক একটা নির্দিষ্ট সময় অন্তরালে আসতেছে, সেখানে চায় না এই স্পেলটাকে ব্রেক করে দেয়, এই আবর্তনটাকে বন্ধ করে। শুধু কি তাই, শুধু কি জ্বর পিরিয়ডিসিটি, আপনি দেখলেন একটা স্কিনের কমপ্লেইন্স যেটা পিরিয়ডিসিটি নিয়ে আসতেছে। ইভেন আমার চেনা অনেক ডাক্তার আছে যারা কিনা এই উইন্টার সিজনে কোন ধরনের স্কিনের ইরাপশন হইলে দুইটা মেডিসিনের কথা চিন্তা করে আর ট্রাই দেয়, পেট্রোলিয়াম এন্ড সোরাইনা। তো কিছু মেডিসিন আছে সামারে অ্যাগ্রাভেশন করে, একটা প্রতি বছর গরমকালে, তার মধ্যে অ্যান্টিয়াম ক্রুড একটা সুস্পষ্ট মেডিসিন। আর্সেনিক একটা নির্দিষ্ট সময় অন্তরালে পেশেন্টের কষ্ট বাড়ায় যায়। আর্সেনিক রাত 1টা-2টার সময় তার প্রভাবকে দেখায়, এখানেও পিরিয়ডিসিটি। তো টাইম, পিরিয়ডিসিটি এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো জেনারেল মোডালিটিস এর মধ্যে আমরা এই পর্যন্ত টাইম সম্পর্কে বললাম, যে কোন সময় সেই সময়টাকে, যেমন কোন মেডিসিন আছে আফটারনুন অ্যাগ্রাভেশন, কোন মেডিসিন আছে মর্নিং অ্যাগ্রাভেশন, কোন মেডিসিন আছে আফটারনুন ইভিনিং অ্যাগ্রাভেশন। হ্যাঁ, অনেক মেডিসিনের কথা এখানে আলোচনা করা যায়, কিন্তু অনেক বাড়তি সময় চলে যাবে, ওগুলো আমরা রেপার্টরিতে দেখে নেব। এরপরে আসতেছে মুন। এই মুনের উপরে ডক্টর রেডারে একটা সফটওয়্যার মানে একটা অ্যাডভান্স একটা আছে, সিস্টেম আছে, অ্যাডভান্স সিস্টেম আছে। সেখানটায় ডাক্তারটার নাম আমি ভুলে গেছি, আপনারা অনেকে জেনে থাকবেন। সেখানে টাং এবং মুন মানে চাঁদের ব্যাপারে এবং কালারের ব্যাপারে একটা স্বতন্ত্র একটা মেডিসিন সিস্টেম করার একটা অ্যাডভান্স টেকনিক আছে। তো সেখানে চাঁদের গুরুত্বটাকে খুব দেওয়া হয়েছে। নিউ মুন, ফুল মুন, ওয়াক্সিং মুন, কোন সময় একটা, অর্থাৎ এই যে চাঁদের আবর্তনের সঙ্গে আমাদের পৃথিবীর একটা রিলেশন আছে, যে চাঁদের অমাবস্যা পূর্ণিমার কারণে সমুদ্রে জলের উচ্ছ্বাস ঘটে। তো শুধুমাত্র পৃথিবীর কানেকশন নয়, আমাদের হিউম্যান বডির সঙ্গেও কানেক্টেড। একটা তথ্যে দেখা গিয়েছে যে অমাবস্যা রাত্রে এবং পূর্ণিমা রাত্রে আমেরিকার সিটিতে, আমেরিকার শহরগুলোতে অপরাধ করার, ক্রাইম করার একটা মাত্রা অনেক বেড়ে যায়, রাইট? তো আপনি আপনার এটা জেনারেলের উপরে বেশি কাজ করে, যে জেনারেল পুরো ইমোশনাল লেভেলটাকে এই চাঁদের কারণে অনেক হাই হয়ে যায়, অনেক কমে যায়, কারো বেড়ে যায়, স্যাডনেস বেড়ে যায়, ক্রাইম করার প্রবণতা বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যায়। আমাদের একটা খুব ভালো একটা মেডিসিন আছে চাঁদের সঙ্গে খুবই রিলেটেড, ইমোশনাল লেয়ারে। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন মেডিসিনটা কি? ইমোশনাল লেয়ার তার খুব মানে ইমোশনাল লেয়ারটাকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করে। অ্যান্টিয়াম ক্রুড, রাইট? অ্যান্টিয়াম ক্রুড চাঁদের আলোতে কতটা রোমান্টিক হয়ে যায়, তাই না? কবিতা লেখা শুরু করে চাঁদের আশেপাশে। তো দেখছেন মেডিসিনের, প্রত্যেকটা মেডিসিনের একটা ইউনিক টাইপ থাকে। তো অ্যান্টিয়াম ক্রুড দেখেন চাঁদের দ্বারা কিভাবে এফেক্টেড হচ্ছে। এইভাবে শুধু অ্যান্টিয়াম ক্রুড না, সাইলেসিয়াও পর্যন্ত খুবই প্রভাবিত হয়। আমরা রেপার্টরি দেখলে আরো অনেক মেডিসিন আমরা রেপার্টরি আলোচনা করবো। তো অবশ্যই জেনারেল মোডালিটির সম্পর্কে আপনার যদি মনে হয় তো চাঁদের ব্যাপারটা জিজ্ঞাসা করে নেবেন, যে অমাবস্যা রাত্রে আপনি কেমন থাকেন, বা এই সমস্যাগুলো কেমন থাকেন, বা পূর্ণিমাতে আপনার কি দশা হয়। তো এইগুলোতে দেখবেন বিশেষ করে বাতের সমস্যাগুলো বা রিউমাটিজমের ব্যাপারগুলো, এগুলো অমাবস্যা পূর্ণিমায় আমার কাছে অনেক পেশেন্ট আছে, আমি নিজেই দেখেছি, অনেক পেশেন্ট এসে দেখতেছি বলতেছে, ডাক্তার অমাবস্যার সময় আমার এই হাঁটু একদম পুরো ফুলে যায়, ব্যথা অনেক বেড়ে যায়। অমাবস্যা চলে যাওয়ার পরে, অমাবস্যা কেটে যাওয়ার পরে
তখন আবার এটা অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এরকম খুঁজলে পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে পজিশন। পজিশন সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করে, কোন পজিশনে সে থাকতে পছন্দ করে। যখন কষ্ট হয় প্রশ্ন করেন এইভাবে, আপনার যখন এই কষ্টটা বাড়ে বা এই যখন কষ্টটা হয়, তখন আপনি কেমন ভাবে থাকলে আপনার ভালো লাগে বা কেমন ভাবে থাকলে আপনার কষ্ট বেশি লাগে। কোনো কোনো পেশেন্ট আছে দেখবেন সিটিং অ্যাগ্রাভেশন হইতেছে, কোনো কোনো মেডিসিনে লাইং অ্যাগ্রাভেশন হইতেছে, কোনো কোনো মেডিসিনে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন হইতেছে। আচ্ছা আপনারা বলেন তো ওভারঅল কন্ডিশন স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন কোন মেডিসিন সবথেকে বেশি আমাদের মনে আসে? স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, সালফার। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন। সালফারে যদি কোনো পেনও না থাকে, দাঁড়িয়ে থাকতে বিরাট না বেশি, বাতের মধ্যে ওইটা সিটের জন্য মারামারি করে, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন। এরকম টাইপের কোনো কোনো মেডিসিন আছে সিটিং অ্যাগ্রাভেশন। আজকে আমরা একটা মেডিসিন পড়তেছিলাম যে হচ্ছে কি, যখন তার মাথার যন্ত্রণা হয় তখন সে সোজা হয়ে বসে থাকে, একদম শুইতে পারে না, শুইলে আবার কষ্ট লাগে, সোজা হয়ে বসে থাকে, হাতটা মাথার মধ্যে চেপে ধরে স্টিল একদম চুপচাপ, কোন রকম জার অ্যাগ্রাভেশন যেন না হয়। ইভেন তার মাসেলস, বডির মাসেলস পর্যন্ত যদি হেলে তো মাথার যন্ত্রণা বাড়ে, এরকম একটা কন্ডিশনের মধ্যে তার অ্যাবলারেশন হয়। কতটা ইম্পর্টেন্ট, শুধু ওই পোস্টারটা দেখে আপনি সেই মেডিসিনে পৌঁছতে পারেন। এটা কি মেডিসিন বলেন তো? গ্লোনোইন। ইয়েস, গ্লোনোইন। তো পজিশন গুলোকে জিজ্ঞাসা করা কতটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনি বুঝতে পারছেন, কোন পজিশনে সে, তার বাড়ি কোন পজিশনে তার কমে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে পয়েন্ট হচ্ছে ওয়েদার এন্ড ক্লাইমেট। ওয়েদার, ওয়েদার মানে সিজনের কথা বলতেছি না, সিজন আলাদা, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এটা সিজন। কিন্তু ওয়েদার আপনি জিজ্ঞেস করেন, একই ধরনের জিনিস ওয়েদার, আমার মনে হয় একই, খুঁজলে দেখা যাবে ওখানে কোনো আলাদা সেকশন করেছে কিনা। তবে ওয়েদার বলতে সাধারণত ঠান্ডা, গরম, আর মানে হিট, আর হচ্ছে যেটা ওয়েট মানে আর্দ্রতা বা জলীয় বাষ্পের ব্যাপারে ওয়েদারকে বেশি নির্দেশন করে, বা ক্লাইমেট পরিস্থিতি মানে আবহাওয়া, যেটাকে বলে আবহাওয়া। গরমকাল সিজন তো একটা আলাদা আছে, তো দেখা যায় গরমকালে কোনো সময় ওয়েট হইতেছে, ভিজে সাথে সাথে হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, কিন্তু সামার কাল চলতেছে কিন্তু বৃষ্টি হইতেছে, ভিজে সাথে সাথে আবহাওয়া হইতেছে। উইন্টার চলতেছে কিন্তু গরম হইতেছে, ঘাম আসতেছে। ওই জন্য সিজন একটু আলাদা করে দেখার দরকার, আর ওয়েদার ক্লাইমেট একটা একটা কন্ডিশনে থাকার দরকার। যেমন এই শীতের মধ্যে এখন প্রচন্ড শীত পড়েছে, এখন মনে হচ্ছে হ্যাঁ উইন্টার সিজন চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে আমরা সবাই দেখেছি ডিসেম্বরের প্রথম দিকে একটু শীত ছিল বেশি, তারপর মাঝখানে একটু গরম হলো বেশি, আর গরমের মাঝখানে আবার এখানে বৃষ্টিও হয়েছে। একবারে একটা একটা সময় এমন ছিল একদম যেন মনে হচ্ছিল বর্ষাকাল বর্ষাকাল ভাব লাগছিল। তো আমাদের দেখতে হবে যে আবহাওয়াটা কেমন আছে, যে এখন টেম্পারেচার কত আছে, আর জলীয় বাষ্পের মাত্রা কেমন চলতেছে। তো এই অনুযায়ী যদি আমরা চিন্তা ভাবনা করি, যেমন হচ্ছে আবহাওয়া, এই দুইটাকে আমি আলাদা করে বলতেছি। দেখেন, ধরেন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল চলতেছে, বৃষ্টি সকাল সন্ধ্যে বিকাল রাত, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, অবিরত বৃষ্টি হচ্ছে, সেই সময় কোন মেডিসিন আসবে বেশি? আপনারা কেউ বলেন তো? মানে বেশিরভাগ আমাদের রোগী আসে এই সিজনে, কোন রোগীগুলো বেশি আসে? ন্যাট্রাম সালফার সে আছে, কিন্তু রাস্টক্স বেশি আসে, রাস্টক্স বেশি আসে। কন্টিনিউয়াস রেন 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 রেন। এইবারে যদি এরকম হয় সিজন, যে একবার বৃষ্টি হইতেছে ফের বন্ধ হয়ে যাচ্ছে কিছুদিন, ফের বৃষ্টি, এরকম বৃষ্টি হইতেছে ফের বন্ধ হয়ে যাচ্ছে, মাঝখানে
কখনো গরম বেড়ে যাচ্ছে, কখনো কোল্ড বেড়ে যাচ্ছে, কখনো গরম বেড়ে যাচ্ছে, কখনো কোল্ড বেড়ে যাচ্ছে, আর মাঝখানে একটা করে এপিসোড বৃষ্টি যাচ্ছে। এই কন্ডিশনটা সব থেকে বেশি কভার করে আপনার দেখেছি ডাল কামারা। ডাল কামারা এই সিজনে দারুণ কাজ করে। তাহলে দেখা যাচ্ছে ওয়েদারটা একটু আলাদা ভাবে বিবেচনা করতে হবে। এখানটা আমি নোট করেছি ওয়েট, ড্রাই, ক্লাউডি ওয়েদার। ক্লাউডি ওয়েদারের মধ্যে আবার অনেকের অ্যাগ্রাভেশন ঘটে, অ্যামলারেশন ঘটে। তাহলে এই আবহাওয়ার ব্যাপারেও জিজ্ঞেস করে না যে কিরকম পরিবেশ থাকলে বা কিরকম আবহাওয়াতে বা কিরকম মানে ইয়ে থাকলে আপনার ভালো লাগে বা খারাপ লাগে, এগুলো একটু জিজ্ঞাসা করে। সান সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করে। সূর্যের ব্যাপারে, সূর্যের আলো সে কেমন ভাবে নিতে পারে কিনা, নিলে তার কোনো কষ্ট বাড়ে কিনা। এক্সপোজার টু দ্য সানলাইট অ্যাগ্রাভেশন, এক্সপোজার টু দ্য সান বলে অনেক কটা মেডিসিন আছে ওই রেপার্টরির মধ্যে। তো সান অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ দুইখান মেডিসিনের নাম আপনারা কি বলবেন, যা সার্বদৈহিক কন্ডিশন খারাপ হয়ে যায় সূর্যের আলোতে? ন্যাট্রামিউর আর একটা হচ্ছে স্যার এই যে এগুলো নয়। ভেরি গুড। গ্লোনিয়নের মধ্যে আমি এমনও পেশেন্ট পাইছি গ্লোনিয়নের মধ্যে যে সূর্যের আলোতে গেলেই মাথা যন্ত্রণা বা বুকের মধ্যে চাপ এই সমস্ত লাগতেছে, আবার ছাওয়ায় চলে আসলে সেই মুহূর্তে যদি ছাওয়ায় চলে আসে আবার কমে যাচ্ছে, আবার যদি সে রৌদ্রের মধ্যে পা দিয়েছে আবার বেড়ে যাচ্ছে। ইভেন ওই যে বাইরে একটা কাপড় টাঙানো আছে শুকাতে দেওয়ার জন্য, সেই কাপড়টাকে আনতে গেলেও সেই টাইমটা সে ছুটে যায়, কেন? মাথায় যেন রোদ না পড়ে। এতটা সেন্সিটিভ পেশেন্টও আমি দেখছি সূর্যের আলোর প্রতি। ছুটে যাচ্ছি কেন? কেননা মাথায় রোদ লাগলে এখন মাথা যন্ত্রণা হইবে, থামানো যাবে। তো সান অ্যাগ্রাভেশন অ্যামলারেশন সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করে। শুধু সান অ্যাগ্রাভেশন হবে, সানের মধ্যে গেলে শুধু মাথার যন্ত্রণা হবে তা নয়। অ্যাকচুয়ালি সান অ্যাগ্রাভেশনের কারণে পেটেরও ডিস্টার্ব হইতে পারে, যেমন অ্যান্টিএম ক্রুড। যদি আমি এরকম অনেক পেশেন্ট পাইছি অ্যান্টিএম ক্রুডের, যারা খুব মেহনতের কাজ, 4-5 ঘন্টা খুব পরিশ্রমের কাজ, ভারী কাজ, খুব কড়া গ্রীষ্মের তাপের মধ্যে করে পেটের গন্ডগোল নিয়ে আইছে। মানে শরীরে তাপ লেগেছে কিন্তু গন্ডগোল হয়েছে ডাইজেস্টিভ সিস্টেম। তো অ্যান্টিএম ক্রুড দিয়ে পরে সেখানটায় দুর্দান্ত ভাবে অ্যামলারেশন দেখা গেছে। মাথার যন্ত্রণা এবং চেস্টের কমপ্লেন্সের সঙ্গে সানের অ্যাগ্রাভেশন হয়ে কিংবা সানের ব্যাপারটা জুড়লে অনেক সময় গ্লোনিয়ন চিত্রের মধ্যে আসে। ওই জন্য হিট স্ট্রোকের ক্ষেত্রে গ্লোনিয়ন একটা ভালো মেডিসিন। এবার আপনি আর কি জিজ্ঞাসা করবেন? আমরা জিজ্ঞেস করি, আমরা অনেক সময় এরকম জিজ্ঞাসা করি যে আপনি বলেন তো ঝড় বৃষ্টি হলে আপনার ভয় লাগে কিনা? ভয় আপনার কিসে আছে? কুকুরে, বিড়ালে, পুকুরে, উঁচুতে, ভূতের, অন্ধকারে বা বজ্রাঘাত পড়লে ভয় লাগে কিনা, এগুলো আমরা জিজ্ঞাসা করি। কিন্তু এরকম ভাবে জিজ্ঞাসা করলে রোগী যদি ভয় থাকে তাহলে ভয়ের কথাটাই বেশি উল্লেখ করে। কিন্তু আপনি যদি এটাকে এইভাবে জিজ্ঞাসা করেন যে ঝড় বৃষ্টি হলে আপনার কোনো কষ্ট বাড়ে, এটাও জিজ্ঞাসা করা উচিত। ভয় ছাড়া এটাও জিজ্ঞাসা করা উচিত। হয়তো তার কোনো জেনারেল কন্ডিশনের মধ্যে, হয়তো তার কোনো কষ্টের মধ্যে অ্যামলারেশন হয় বা অ্যাগ্রাভেশন হয়, হইতে পারে। থান্ডারস্টর্ম জেনারেলের মধ্যেও বুঝতে হবে, শুধু মাইন্ডের মধ্যে নয় যে ফিয়ার থান্ডারস্টর্ম দেন ফসফরাস, ইট ইজ নট। যেমন রডোডেনড্রন মেডিসিনটা আছে থান্ডারস্টর্মের মধ্যে, তার পেইন গুলো খুব বেড়ে যায়। শুধু বেড়ে যাওয়া মানে শরীরের ব্যথা যন্ত্রণা কমপ্লেন্স বেড়ে যাওয়া তা নয়। সি সাইডের মধ্যে আমি বলতেছি কোন কোন মেডিসিন আছে যারা
সমুদ্রের যে জলীয় বাতাসটা আছে বা নোনা যে বাতাসটা আছে সেটাকে সহ্য করতে পারে না। আমারই একটা পেশেন্ট ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল সমুদ্রের উপকূলবর্তী এলাকায়, সেখানটায় গিয়ে সে একদিনও সুস্থ থাকতে পারেনি, বেডিং পত্র গুছায় বাড়ি চলে এসেছে। তো আমি তাকে ফের আবার তাকে তার সমস্ত সিম্পটোলজি নিয়ে তাকে নেট্রামিও প্রেসক্রাইব করেছিলাম এবং নেট্রামিও দেওয়ার পরে সে এখন সেই জায়গায় কাজ করতে চালানোর মধ্যে কোনো অসুবিধা হয় না। তো প্রথম দিকে সি সাইড অ্যাগ্রাভেশন হইতেছিল। সিসাইড অ্যামলারেশন, সিসাইড অ্যামলারেশন মানে শুধু যে জেনারেল অ্যামলারেশন তা নয়, অনেক অনেক ব্যক্তি আছে যারা সমুদ্রকে খুব ভালোবাসে, সমুদ্রের দৃশ্যপট সেখানকার পরিবেশকে খুব পছন্দ করে। এটা যখন হবে তখন মাইন্ডের মধ্যে সিসাইড চলে যায়, তখন আর জেনারেলে থাকবে না। তো সিসাইড আবার সমুদ্রের কাছাকাছি গেলে হয়তো কারো কান্না পাইতে পারে, কিন্তু সেরকম সিমটমস আছে কিনা জানি না। তো সিসাইড লাভার একটা আলাদা সিমটমস, সেখানটায় কিন্তু মাইন্ডের সিমটমস, কিন্তু সি সাইডে যদি কোনো ফিজিক্যাল কমপ্লেন্স বেড়ে যায় বা মানসিক কষ্ট বেড়ে যায় তখন সেটাকে জেনারেলের মধ্যে নেওয়া যায়। তো সি সাইড অ্যামলারেশন হয় এমন একটা মেডিসিনের নাম কেউ বলতে পারেন? ইগনেশিয়া, মেডোরিনেশিয়া। তো সি সাইড অ্যামলারেশন মেডিসিনের নাম আছে। আর একটা মেডিসিন আছে কার্সিনোসিন, এবং একটা ডাক্তারের প্রেসক্রিপশন দেখছিলাম সে এই সি সাইড বা সি বিচ লাভার ছিল, সেখানকার পরিবেশ তার মধ্যে অনেকটা জীবন মানে তাকে একটা তাজা ফিল করায়, মানে খুব তাজা লাগে, তার খুব ভালো লাগে, উত্তেজিত হয়ে যায়, এতটা ভালোবাসে। কার্সিনোসিন প্রেসক্রিপশন করেছিল এবং আমি কার্সিনোসিনটাকে খুলে সিমটমসটাকে ভেরিফাইড করেছিলাম, হ্যাঁ সেখানে সি সাইড অ্যামলারেশন আছে বা সি সাইড লাভার আছে। আমরা দেখবো এটা ঠিক ওই রকম টাইপের। আপনি তাদের জিজ্ঞাসা করেন যে আপনি ঘুরতে ভালোবাসেন, যদি ঘুরতে ভালোবাসেন কোথায় গেলে আপনার খুব ভালো লাগে। হ্যাঁ, যদি খুব জোর দিয়ে খুব উত্তেজিত হয়ে বলে পাহাড় ঘুরতে আমার খুব ভালো লাগে, পাহাড়ে চড়তে, পাহাড়ি পরিবেশ আমার খুব পছন্দ দেন, হ্যাঁ, বা যদি তার মানে এই যে একটা প্রশ্ন, এই একটা প্রশ্নই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, আপনার সি সাইড হিল এই সমস্ত উত্তর দিয়ে দেবে, পেশেন্ট অটোমেটিকলি বলবে যদি তার ভালো লাগে। কেউ বলে যে পাহাড় আমার খুব ভালো লাগে, আর সেটা যদি খুব উত্তেজিত হয়ে বলে তখন আপনি তাকে ডবল আন্ডারলাইন করতে পারেন এবং সেই সিমটমসটাকে বিবেচনা করতে পারেন। তো হিল অ্যাগ্রাভেশন এন্ড হিল অ্যানলারেশন এগুলোকেই আমাদের দেখতে হয়। তো এই পর্যন্ত কোন পক্ষে আপনারা সান অ্যাগ্রাভেশন এবং এই ঘুরতে বা বেড়াতে বা পরিবেশের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, কোন পরিবেশটা ভালো লাগে, কোন পরিবেশটা খারাপ লাগে আপনার, এগুলো অত্যন্ত নেওয়ার চেষ্টা করবেন। মনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন যদি আপনার সন্দেহ হয় যে এখানটায় এমন একটা মেডিসিন আসতেছে যেখানটায় মন রিলেটেড আছে, মানে যেমন সাইলেসিয়া আসতেছে, যেমন অ্যান্টিয়াম ক্রুড আসতেছে, তো একবার জিজ্ঞাসা করে নিলেন চাঁদের আলোয় আপনার পরিস্থিতি কেমন হয় বা চাঁদের আলোয় থাকলে আপনার কেমন লাগে। জেনারেল প্রশ্ন করবেন, পারে কমে এই সমস্ত কিছু না, কেমন। পেশেন্টকে একটা খালি জায়গা ছেড়ে দেবেন যেন সে যে কোনো পয়েন্ট থেকে অ্যান্সার করতে পারে। আর আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন চাঁদের আলোয় বাড়ে, সে এই যে আপনি একটা লক প্রশ্ন করবেন, সে একটা হ্যাঁ না দিয়া তার দায়িত্ব পালন করে ফেলবে আর আপনি ঘুরে যাবেন বিপদে। ওই জন্য জেনারেল ফর্মে প্রশ্ন করবেন যে চাঁদের আলো কেমন লাগে, বা সূর্যের তাপের মধ্যে ঘোরাফেরা করলে বা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা থাকলে আপনার আপনার কেমন লাগে। যদি না বুঝতে পারে তখন বলেন আপনার কষ্ট পারে কিনা। দেন হচ্ছে মোশন, এই চ্যাপ্টারের মধ্যে মোশনে ঢুকলে আপনি অনেক কিছু পাওয়া যাবে। মোশনের মধ্যে আমরা শুধু মোশন অ্যাগ্রাভেশন অ্যামলারেশন দেখবো না, সেখানটায় মোশনের যে ভ্যারাইটি আছে সে ভ্যারাইটির দিকে লক্ষ্য রেখে আমরা রোগীর মধ্যে জানতে চাইবো যে নড়াচড়া করলে, মোশন মানে সাধারণত হাঁটা না, যেটা ওয়াকিং আছে, মোশন মানে মুভ করা বা নড়াচড়া করা, মোশন গতি হওয়া, মানে বডিটাকে একটু যখন স্থির আছে, স্থির থেকে যখন আপনি হেলাচ্ছেন, দোলাচ্ছেন, নাড়াচ্ছেন, হ্যাঁ, এটাকে মোশন বলা হচ্ছে।
মোশন ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। ইনিশিয়াল অ্যাগ্রাভেশনের মধ্যে কোন মেডিসিন আছে বলতে পারবেন আপনারা? মোশন ইনিশিয়াল অ্যাগ্রাভেশন এন্ড কন্টিনিউ এমএল। হ্যাঁ, আমরা সবাই জানি মোশনে অ্যামলারেশন হয়। আমরা এটা যদি মানে যারা নবশিক্ষার্থী তারা এইভাবেই শিখে যে প্রায়োনিয়া মানে মোশনে অ্যাগ্রাভেশন, আর রস্টক্স মানে মোশনে অ্যামলারেশন। কিন্তু অ্যাকচুয়ালি নয়, মোশনের প্রথম পার্টে কিন্তু রস্টক্সের অ্যাগ্রাভেশন আছে, অর্থাৎ যখন সে প্রথম স্থির অবস্থা থেকে নড়তে যাবে, এই যে মোশনটা করতেছে এই মোশনে কিন্তু অ্যাগ্রাভেশন হবে। আর যখন কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে, একবার এপাশ একবার ওপাশ, একবার এদিক একবার ওদিক, এরকম কন্টিনিউ যখন করতে থাকবে তখন রস্টক্স তাকে শান্তি দিবে। মোশন স্লাইটেস্ট অর্থাৎ সামান্য মুভ করা, যেটাকে আমরা অতি সামান্য ভাবে, দেখা যাচ্ছে একটা হাতের আঙ্গুলই নাড়াইতেছে, দেখা যাচ্ছে একটু পাটাই দোলাচ্ছে, সামান্য পরিমাণে দোলাচ্ছে, তাতেই বেশিরভাগ বাবা মা করতেছে স্লাইটেস্ট মোশন করলে হইতেছে। জেন্টেল মোশনে অ্যানালাইজেশন হয় কোন মেডিসিন বলেন তো? জেন্টেল মোশন মানে খুব জেন্টেল, মানে মানে মৃদু মৃদু, মানে খুব তাড়াহুড়া করে না, মানে আস্তে 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 মুভ করতেছে, বা এটাকে এরকম ভাবে জেন্টেল ওয়াকিং অ্যানালাইজেশন কোন মেডিসিন আছে? খুব মৃদু মৃদু পায়ে হাঁটতেছে, পায়চারি করতেছে, তাতে তার কষ্টগুলো কম লাগতেছে। পিরামিড। আর্সেনিক স্যার। অনেক মেডিসিন আছে, এর মধ্যে সব থেকে সুস্পষ্ট ভাবে আছে পালসেটিলাটা, আমি দেখেছি খুব সুস্পষ্ট ভাবে আসে। ইভেন তার মানসিক কন্ডিশন, পালসেটিলার মানসিক অবস্থাও দেখেন, মোশন করতেছে বডিতে, ওয়াকিং করতেছে পায়ে, কিন্তু মানসিক অবস্থাটাও স্থির অবস্থায় আসতেছে পালসেটিলা। যে জেন্টলি মোশন করবে ওপেন ইয়ারের মধ্যে, ওপেন ইয়ার মানে খোলা জায়গায়, ঘরের ভিতরে নয়, ঘরের ভিতরে পায়চারি করলে তার ভালো লাগবে না। তো অনেক এরকম পেশেন্ট আমার ক্লিনিকে আসছে, যারা অনেক ছোট 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 বাচ্চা এসেছে আমার কাছে, যারা হচ্ছে যার মায়েরা আমাকে বলেছে যে যখন জ্বরের অবস্থায় বা কোনো কষ্টের অ্যাকিউট কন্ডিশনের মধ্যে, তারা বলতেছে যে বাচ্চা হচ্ছে কি বাইরে যাওয়ার জন্য ছটফট করতেছে, তো তারা বাইরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আস্তে আস্তে হাঁটলে তার সে চুপ করে আছে, কোনো নড়াচড়া করতেছে না, খুব ভালো লাগতেছে তার। কিন্তু যখনই বাড়ির ভিতরে আসতেছি তখনই সে চেঁচাচ্ছে, বা খুব জোরে জোরে হাঁটতেছি বা খুব স্পিডে যাচ্ছে, সেটা তার ভালো লাগতেছে না। তো এরকম হাত ধরে বাচ্চা টেনে নিয়ে যায় বাইরের দিকে এবং আস্তে আস্তে ওয়াকিং করতে থাকে, তাকে অনেক ভালো বোধ করায়। তার চিড়চিড়ে স্বভাবটা বা তার কান্নাটা বা তার ঘ্যানঘ্যানানিটা অনেক কমে যায়। আর রকিং অ্যামলারেশন বা খুব স্পিড, মানে খুব আগ্রাম বাগ্রাম তাগ্রাম করলে তবে ভালো থাকে বাচ্চা, সেটা বেশিরভাগ ক্যামোমিলা পছন্দ করে। বা পিঠের উপরে নিয়ে হাত চাপড়াতে হবে, আবার হাঁটতে হবে, আবার আস্তে হাঁটলে হবে না, জোরে হাঁটতে হবে, কাঁদবে, জোরে হাঁটো। অনেক বাচ্চা আছে তো আমার ক্লিনিকে, আমি দেখি অনেক সময় বলি যে বাচ্চাটা এত কান্না করতেছে, একটু বাইরে নিয়ে ঘোরেন। কারেজ রাইডিং, তো আপনি দেখেন সেখানে মোশনে বিশেষ করে ব্যথা যন্ত্রণার ব্যাপার বা কোনো মানসিক অবস্থা, আমরা তো দেখতেছি মানসিক অবস্থাও কিন্তু ঘোরাঘুরি করলে ভালো থাকে, কনফিউশন কমে যায় বা অনেক কিছু ভালো লাগে। আমার নিজেরই ভালো লাগে, আমার যখনই খুব অ্যাংজাইটি হয় বা খুব বেশি পরিমাণে আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি বা মাইন্ডের মধ্যে খুব প্রেশার পড়ে, তখন আমার হালকা হালকা পায়চারি করতে খুবই ভালো লাগে, খুব কোন তাজা ফিল হয়। আর এক জায়গায় স্থির ভাবে থাকলে যেন মনে হয় অনেক বেশি চাপ লাগতেছে। মোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইডিং, রাইডিংটাও খুব গুরুত্বপূর্ণ। রাইডিং অনেক মেডিসিন আছে যারা হচ্ছে কি রাইডিং অ্যামলারেশন হয়, আবার অনেকের অ্যাগ্রাভেশন হয়। অ্যামলারেশন হয় এমন একটা মেডিসিনের নাম কেউ বলতে পারবেন? ম্যাথমেটিক্যাল খুব স্ট্রং আছে মাশাআল্লাহ, দেখে নিচ্ছি। তাই
খুব ভালোভাবে রেসপন্স করতে পারবেন। আর যারা অনেকেরই মনে থাকে কিন্তু অনেকেই বলতে পারেন না, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট আমরা প্রশ্ন করতেছি। রাইটিং এমলারেশন হয়, গাড়ি ঘোড়া চললে তার ভালো লাগে। পছন্দ করে ট্রাভেল ডিজায়ার। ট্রাভেল ডিজায়ার আলাদা ভাই, ট্রাভেল মানে ঘোরাঘুরি করা, গাড়ি চড়া যার ভালো লাগে, গাড়ি চড়া। অনেক দেখেন না বাইক ভালোবাসে, অনেকে দেখবেন মোটর কার ভালোবাসে, অনেকে এরোপ্লেনে চড়লে খুব ভালো লাগে, আবার অনেকের কষ্ট বেড়ে যায়। অনেকে দেখা যাচ্ছে নৌকা চড়লে তার অবস্থা খারাপ, বাস চললে ওরে আল্লাহ, তারপরে তিনি আর উঠতে পারবেন না, এতটা কষ্ট হয় তাদের, তাদের সারা শরীরের মধ্যে অনেক কষ্ট চলে আসে। রাইটিং বা অ্যাগ্রাভেশনের মধ্যে কোন মেডিসিন আছে এটা তো বলা উচিত, যে অ্যাগ্রাভেশন হয়, গাড়ি চলতেই পারে না। কোকুলাস। কোকুলাস ইন্ডিকা, রাইট। কোকুলাস ইন্ডিকা বা বিশেষ করে নৌকা চড়লে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এরকম টাইপের নৌকা চললে খুব অবস্থা খারাপ হয়ে যায়। হাইড্রোফোমিনাম লাইসিনামের অবস্থা খুব খারাপ হয়। তবে লাইসিনামের অবস্থা খারাপের পিছনে নৌকা চড়া নয়, পানির ভয়টা বেশি। স্রোতযুক্ত পানির প্রবাহ সে দেখতে পারে না, দেখলে তার খুব কষ্ট বেড়ে যায়, মানসিক কষ্টের মধ্যে ভয়ঙ্কর কষ্ট হয়, অ্যাংজাইটি ভয় টয় ফিয়ার টিয়ার সবকিছু আসে পড়ে। তো যাই হোক, কিন্তু নৌকা চড়লে নৌকার এই যে গতি, এই গতির কারণে যারা অসুস্থ হয়ে পড়ে, বা গাড়ির গতি, এই গতির কারণে যারা অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে এখানটায় বমি দেখা যায়, তো সেক্ষেত্রে কোকুলাস ইন্ডিকা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এছাড়াও আমি গ্রিনডেলিয়া রোবাস্টা বলে একটা শর্ট মেডিসিনও অনেক ক্ষেত্রে দিয়ে দেখি, খুব ভালো থাকে, বিশেষ করে যাদের মাথায় চক্কর খায়। হ্যাঁ, এছাড়া আছে ট্যাবেকাম, দুর্দান্ত, যাদের বিশেষ করে আশেপাশে হ্যানে ত্যানে উঠলে প্রচন্ড বমি হয়, হ্যাঁ থাকতেই পারে না, এই জন্য তারা ট্রাভেল করতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না, ট্যাবেকাম ভালো কাজ করে। আচ্ছা, তাহলে আমরা যানবাহন সংক্রান্ত, যানবাহনে চড়লে কি অসুবিধা হয়, কোন অসুবিধা হয় কিনা, যদি আমরা মেডিসিন গুলো এমন ধাঁচের পাই যে সেখানটায় কোকুলাসের একটা সম্ভাবনা তৈরি হইতেছে, বা সেখানটায় ট্যাবেকামের একটা সম্ভাবনা তৈরি হইতেছে, বা নাইট্রিক অ্যাসিডের একটা চান্স আছে। নাইট্রিক অ্যাসিড যখন গাড়ি ঘোড়া চড়ে তখন তার কানের আওয়াজ এর মধ্যে যে সমস্যা, সেই সমস্যাটা কমে যায়। অর্থাৎ ওই গাড়ি ঘোড়া চড়লে ওই গাড়ি ঘোড়ার আওয়াজ টাওয়াজ গুলোর মধ্যে সে ভালো সুস্পষ্ট ভাবে শুনতে পায়। কিন্তু স্থির অবস্থায় সেখানে চুপচাপ থাকলে বা স্থির ভাবে থাকলে বা সেখানে সাউন্ড কম, নয়েজ কম, এই পরিস্থিতি আবার শুনতে পায় না। কি একটা অদ্ভুত সিম্পটম নাইট্রিক অ্যাসিড। কাভারিং এন্ড আনকাভারিং, কাভারিং আনকাভারিং এর ব্যাপারে প্রশ্ন করার দরকার। কোন কোন পেশেন্ট আছে যারা কাভারিং করতে ভালোবাসে, যেমন নাক্সভমিকা, যেমন হিপারসাল, এই সমস্ত মেডিসিন গুলো কাভারিং পুরো প্রপারলি ভাবে কভার করতে চায়। আবার কোন কোন মেডিসিন আছে আনকাভারিং, অর্থাৎ কোন ধরনের কাভারিং সে সহ্য করতে পারে না। আপনি বাচ্চা শীতের মধ্যে, এই যে শীত পড়েছে, শীতের মধ্যেও এমন কি বাচ্চা, এমন কিছু মানুষ আছে যারা কিনা লাথি মেরে সবকিছু ফেলে দেয়, কি ক্লথিং, হ্যাঁ সবকিছু খুলে ফেলে, কাভারিং সহ্য করতে পারে না। শীত লাগতেছে কিন্তু কাভারিং সহ্য করতে পারে না। অদ্ভুত পেশেন্ট পাইছি এই কয়েকদিন আগে, আমার বলতেছে ডাক্তার, এই যে শীতের মধ্যে আমার হাতে এই বাহু দুইটা খুব যন্ত্রণা হয়, তো যন্ত্রণা কমে কি করে? বলতেছে ডাক্তার, এই যে আমি কম্বলের ভেতরে যদি থাকি তো আমার যন্ত্রণার কারণে ঘুম হয় না, কিন্তু আমি যখন দুইটা বাহু খুলে দিই, কম্বলের উপরে রাখি, একদম ওপেন করে দিই, তো এই হাত দুইটা, বাহু দুইটা, বাহু থেকে সমগ্র হাতটা, আপার লিম্বটা যখন প্রচুর ঠান্ডা হয়ে যায় এই শীতের কারণে, তখন আমি আস্তে আস্তে একটু ঘুমাতে পারি, তখন ব্যথা বা যন্ত্রণা গুলো কমে যায়। কি একটা অদ্ভুত সিম্পটম! পুরো হাত দুটোকে উন্মুক্ত করে ফেলতে হবে, তবে তার ব্যথা যন্ত্রণা কমবে। পার্সিয়ালি সিম্পটম বলতে পারে, বডিতে কোনো অসুবিধা নেই, পায়ে না, পায়ে কোনো অসুবিধা নেই, হাত দুটার যন্ত্রণা, এই আপার লিম্বটা পুরোটাই যন্ত্রণা, দুইটা বাহু সমান, সেগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো কাভারিং ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় এটাই আপনাকে মেডিসিনের দিকে গাইড করতে পারে।
তো এই যে শীতে যে সমস্ত বাচ্চাগুলো লাঠি মাইরা সব কিন্তু খুলে ফেলে, বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখতে পারেন ক্যামোমিলা সেখানে যায় কিনা। ওয়ার্ম কোল্ড এয়ার অ্যাপ্লিকেশন অ্যাগ্রাভেশন অ্যানালাইসিস। ওয়ার্ম অ্যাপ্লিকেশনের মধ্যে যাই কিছু হইতে পারে, সেটা গরম পানি হোক, গরম বাতাস হোক, অ্যাপ্লিকেশন মানে সমস্ত কিছু হইতে পারে। কিন্তু যদি বিশেষ করে পেশেন্ট কিছু বলে গরম পানি দিলে তবে ভালো লাগে, বা গরম বাতাসের মধ্যে গেলে ভালো লাগে, বা রুমের গরম টেম্পারেচারের মধ্যে ভালো লাগে, তখন সেটা আলাদা হবে, ও তখন এয়ারের কথা নিতে হবে। তো ওয়ার্ম এন্ড কোল্ড এয়ার অ্যাপ্লিকেশনের অ্যাগ্রাভেশন অ্যানালাইসিসের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমার কাছে একটা খুব দুর্ধর্ষ টাইপের একটা হারপেটিক টাইপের একটা ডিজিজ এসেছিল, হারপেটিক ইরাপশন ছিল তার বডিতে, মানে ফসকা হয়ে দুই পা থেকে কোমর পর্যন্ত, হাত থেকে নিয়ে বাহু পর্যন্ত, আর পেটে যত্র তত্র অল্প, কিন্তু এক্সট্রিমিটিস গুলোতে বেশি ছিল। ভয়ঙ্কর রেডিনেস অবস্থা ছিল, ভয়ঙ্কর চুলকানি ছিল, এবং সেগুলো আস্তে আস্তে ব্রাউনিশ হয়ে গিয়ে কালচে টাইপের হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে পাটা দেখার মতো 1 ইঞ্চি জায়গা ছিল না যেটা ফ্রেশ ছিল, এতটা ভয়ঙ্কর ভাবে বেরিয়েছিল। 6-7 মাস অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট নেওয়ার পরে পেশেন্টের অবস্থা, পেশেন্ট এতটা দুর্বল হয়ে পড়েছিল, একটা ছোট বাচ্চা 6-7 বছরের পেশেন্ট এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে পেশেন্টের জোরে কাঁদার ক্ষমতাও ছিল না। এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে এই যে একটা রুব্রিক্স, এই আজকে এই যে একটা সিম্পটমস এর কথা বলতেছি, ওয়ার্মথ, অ্যাপ্লিকেশন, অ্যামলারেশন, এইটাই ছিল গাইডিং সিম্পটমস। আর মেডিসিনের দিকে রাস্তা দেখা ছিল, অন্যান্য সিম্পটমস ছিল, কিন্তু এটা ছিল রিমার্ক, এটা ছিল গাইডিং, এটা আমাকে পথ দেখাচ্ছিল মেডিসিন পর্যন্ত পৌঁছানোর জন্য। তো সমস্ত সিম্পটোলজি এবং রেডনেস, ইরাপশন, এরিডিমাটাস, ইরাপশন, হার্পেটিক, এইভাবে সমস্ত সিম্পটমস গুলো, আর তার সাথে গুরুত্বপূর্ণ মোডালিটিস, যে তার মা আমাকে বলেছিল যে এই বাচ্চার চুলকানিটা যখন খুব ভয়ঙ্কর চুলায় চুলকায়, বিশেষ করে রাত্রে প্রচন্ড হয়, সেই সময় গরম 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 জল, নুন জল, নুনটাকে আমি বাদ দিয়েছি, কেননা নুনটা সে কার কথা শুনে দিয়েছিল, নুনেও অ্যাগ্রাভেশন অ্যানালাইসিস হতে পারে, কিন্তু আমি প্রথম ভাবলাম যে এতটা রেডনেস আছে আর এই ধরনের ভেসিকেল টাইপের ইরাপশন আছে, তাহলে নুনটাকে এটা বাদ দিয়ে চিন্তা ভাবনা করি। তো এই গরম গরম যেটা সে, আমি বলছিলাম যে এটা কতটা গরম দিলে মানে হচ্ছে কি তার ভালো লাগে, কত দূর পর্যন্ত সে গরমটা নিতে পারে, আপনি একটা সম্ভাব্য অনুমান আমারে বলেন। তো বলছে ডাক্তার এতটা গরম যেটা আমি আমার স্কিনের মধ্যে সহ্য করতে পারবো না, কিন্তু বাচ্চা খুব গরম না দিলে কান্নাটা থামায় না, গো গো করে কাঁদতে থাকে। আর যখন এই গরম জলটাকে তার টাচ করানো হয়, পায়ে প্রবাহিত করা হয়, তখন সে একটু স্থির থাকে, তখন সে একটু ঘুমায়, তার একটু ভালো লাগে। এই যে সিম্পটমস, এই সিম্পটমসটা যে হট হট ওয়াটার অ্যামলারেশন, হট ওয়াটার, ওয়ার্ম ওয়াটার নয়, ওয়ার্ম আলাদা। ওয়ার্ম মানে যেটা সাধারণত সবারই স্কিন সহ্য করতে পারবে সেরকম গরমকে ওয়ার্ম বলা হয়। আর হট ওয়াটার মানে সবার স্কিন সেটাকে নেওয়ার যোগ্যতা থাকে না, এতটাই গরম, এটা হট ওয়াটার। তো এই হট ওয়াটার অন্য কোনো অঙ্গে যদি পড়ে সেখানটায় মনে হয় সমস্যা হবে, জ্বালা করবে, সে ছড়িয়ে নেবে, কিন্তু তার খুব ভালো লাগে। এই যে একটা গাইডিং সিম্পটমস, এটা আমাকে রাস ভেনেটার থেকে পরিচালিত করেছিল রজার মরিসনের এই রেফারেন্স নিয়ে এবং সিম্পটোলজি অনুসারে ছিল
কিন্তু রেজলিউশনের ডেস্কটপ এবং পিক্সেল আরো অনেক বইতে লেখা আছে। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি স্যারের কথা শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, স্যারকে শুনতে পাচ্ছি না। স্যার নেট প্রবলেম হচ্ছে। আপনার কথা দারুণ শোনা যাচ্ছে। খুবই আচ্ছা নাসিরউদ্দিন মানিক ভাই, আপনি স্যারকে একটা কল দেন তো, মেসেঞ্জারে কল দেন, মেসেঞ্জারে কল দেন। এখান আব্দুর রহিম ভাইয়া, সকালে কিন্তু আপনি ছিলেন না, এখন এসে শুনতে পাচ্ছি। আচ্ছা আপনারা সবাই একটু ওয়েট করেন, আপনারা একটু ওয়েট করেন। আসলেই ওয়েদার মনে হয় ভিতরে বেশি প্রবলেম করছে। ইনশাআল্লাহ ওয়েট করব, সমস্যা নেই। গেছে। মিশু আপু একটু কথা বলবো? ভাইয়া বলেন। বলছি আগের যে ক্লাসগুলো, ধারাবাহিক যে ক্লাসগুলো, এটা আমি কোথায় পাবো আসলে? আগের দিন আমার একটা লিংক পাঠাইছিলেন, কিন্তু আমি দেখার আগে আবার তা ডিলিট হয়ে গেছে মনে হলো। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের মহিউদ্দিন ভাই কে আছেন? মহিউদ্দিন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ওই চ্যানেলের মধ্যে সবগুলো ক্লাস আপনি পাবেন। আর আলটা গ্রুপেও দেওয়া আছে, আর আমাদের স্টাডি গ্রুপেও দেওয়া আছে। হ্যাঁ, আলটা গ্রুপে সবগুলো দেওয়া আছে, তো আপনি একটু খুঁজে দেখেন কোনটা কোনটা না পান, একটু বলবেন। হ্যাঁ, হ্যালো স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার। আপনার আর করতে হবে না, স্ক্রিন শেয়ার করতে হবে না, স্ক্রিন শেয়ার করলে প্রবলেম হচ্ছে সাউন্ডে, আপনি এমনিতেই বলেন। ওকে। আচ্ছা, কতদূর শোনেননি? এই যে লাস্টে রাজভেনেটার যে কেসটার কথা বলতেছিলাম, এটা কি আপনারা শুনেছেন? না স্যার, রাজবেনাটার পরের টুকু আর শুনিনি। আচ্ছা, ফলো আপটা শুনেছেন? হ্যালো, ফলো আপটা শুনেছেন? হ্যালো। না স্যার, শোনা যায়নি, লাস্টের কথাগুলো শোনা যায়নি। ওকে। তো এই কেসটা আমার গ্রুপের অনেকেই দেখেছে। এই কেসটা এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল, ওই জন্য আমি বললাম। এখন শোনা যাচ্ছে তো পরিষ্কার? তো হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে, বলেন। ওকে। তো আফটার 15 ডেজ তার যে অবস্থা ছিল, পুরো বাচ্চাটা অসুস্থ ছিল। আফটার 15 ডেজ যখন সে আসে, বাচ্চাটার আমি চিনতেই পারছিলাম না। মানে মানে তার একদম চামড়ার যেগুলো ইরাপশন গুলো ছিল, ভেসিকেল গুলো ছিল, সেগুলো অনেক চলে গিয়েছে, সেগুলো মামড়ি পড়ে সেগুলো কালো হয়ে খসে পড়েছে, সেখানে নতুন স্কিন দেখা দিয়েছে। বেশ একটা সুন্দর ডেভেলপমেন্ট, বাচ্চা আর কাঁদে না, সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে। অর্থাৎ পেশেন্ট ভিতর থেকে অনেক বেশি সতেজ এবং একটা
একটা 4-5 বছরের বাচ্চা যতটা চঞ্চল হওয়ার দরকার সেই চঞ্চলতাটাও আমি পরিষ্কার ভাবে দেখতেছিলাম, এবং বাচ্চার পরিবার খুবই হ্যাপি হয়েছিল। এবং এই যে 15 দিনের মধ্যে রাস ভেনেটা তাকে 70% রিলিফ করেছিল। 70%। তো এরকম অদ্ভুত এমলারেশন, অদ্ভুত টাইপের ছিল, আমার কাছে খুবই একটা মজার কেস ছিল। তো রাস ভেনেটা পর্যন্ত পৌঁছাতে পারলাম কি করে? প্রশ্ন হচ্ছে রাস ভেনেটা দিয়ে আরো করেছে সেটা নয়, আজকে তার ব্যাপার হচ্ছে যে এই যে ওয়ার্ম এন্ড কোড অ্যাপ্লিকেশন এমলারেশন বা অ্যাগ্রাভেশন, এই যে মোডালিটিসটা আমি পাইছিলাম, সেখানে একটা প্যাথোলজি যেভাবে প্রেজেন্ট থাকে, হাইপারটেনশনের প্যাথোলজি যেমন ভাবে থাকে, শুধু কিছু প্যাথোলজিক্যাল সিমটমস আমি পাইছিলাম, কিন্তু সেই প্যাথোলজিক্যাল সিমটমস এর দ্বারা কোনো মেডিসিন পর্যন্ত পৌঁছতে পারা যাচ্ছিল না। কিন্তু এই যে একটা হট অ্যাপ্লিকেশন এমএল হয়েছিল, হট অ্যাপ্লিকেশনে স্কিনের সিমটমস গুলো এমএল হচ্ছিল বা তার চুলকানিটা কমে যাচ্ছিল, এই জিনিসটাই আমাকে রাস ভেনেটা পর্যন্ত পরিচালিত করেছিল। তাহলে এই যে অ্যাগ্রাভেশন এমলারেশন, বিশেষ করে ওয়ার্ম কোল্ড এর মধ্যে অ্যাগ্রাভেশন এমলারেশন রিলেশন নয়, চিল হট এগুলো তো ইম্পর্টেন্ট, কিন্তু আপনি দেখেন তার সমস্যাগুলো গরমের মধ্যে বাড়তেছে না ঠান্ডার মধ্যে, ঠান্ডা অ্যাপ্লিকেশন দিলে বাড়তেছে না গরম অ্যাপ্লিকেশন দিলে বাড়তেছে, এবং সেটা কতটা গরম সে সম্পর্কেও নিশ্চিত হন, বলে দেখবেন আপনার কাজ অনেক কমে যাবে। My point. The warm cold air application. এছাড়া ওয়ার্ম এয়ারে অ্যাগ্রাভেশন হয় এমন একটা মেডিসিনের নাম বলেন তো? ওয়ার্ম এয়ার অ্যাগ্রাভেশন, অর্থাৎ গরম বাতাসের মধ্যে থাকতে পারে না। হ্যালো, জি স্যার, এপিসমেল পালসেটিলা, ফ্লুরিক অ্যাসিড। হ্যাঁ রাইট। এর মধ্যে উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে পালসেটিলা, ওয়ার্ম ইয়ার, ইভেন হচ্ছে এছাড়াও অনেক মেডিসিন আছে, আমরা এখান থেকে অনেক মেডিসিনের লিস্ট পাবো, একটা লম্বা লিস্ট পাবো, ঠিকই আছে। এছাড়া আছে ইউফ্রেশিয়া, এছাড়া আছে এলিয়াম সিপা সর্দি, আপনি প্রায় দেখবেন এলিয়াম সিপা ইউফ্রেশিয়া মেডিসিন গুলোকে, এই সাধারণ যে কেসগুলো আমাদের ক্লিনিকে আসে কোল্ড কোরাইজা নিয়ে, ওয়ার্ম রুমের মধ্যে এন্টার করলেই তার হাঁচি বেড়ে যায়, তার সর্দি বেড়ে যায়, তার মাথা ব্যথা বেড়ে যায়, তার চোখের পানি বেড়ে যায়, এই সমস্ত কিছু ঘরের মধ্যে বাতাসটা একটু গরম থাকে, হ্যাঁ, তুলনামূলক ভাবে বাইরের থেকে। তো ওয়ার্ম এয়ার কোল্ড অ্যাপ্লিকেশন অ্যাগ্রাভেশন এমলারেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট। গরমে কেমন থাকেন বলেন, ঘরের মধ্যে থাকলে কেমন থাকে বলেন, বাইরে থাকলে আপনার কেমনটা লাগে বলেন, বাইরে খোলা বাতাসের মধ্যে গেলে কেমন লাগে, গরম কিছু দিয়া দেখছেন, বিশেষ করে স্কিনের ব্যাপারে আপনি ওয়ার্মের ব্যাপার অবশ্যই জিজ্ঞাসাবাদ করেন। স্কিনের ব্যাপারে এটা জিজ্ঞাসা করা আমি মনে করি খুবই আবশ্যিক ব্যাপার, এখান থেকে আপনি হয়তো একটা মেডিসিনকে কনফার্ম করে ফেলতে পারবেন। Warm cold food and drinks aggravation and emulation, it is also important. শুধু ওয়ার্ম জিনিস বাইরে থেকে প্রয়োগ করলে যে রোগী ভালো থাকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি তা নয়। একটা দাঁতের কন্ডিশনের কথা বলে পড়তেছে, একটা ভদ্র মহিলা প্রচন্ড দাঁতের যন্ত্রণায় কাতর হয়ে আমার ক্লিনিকের মধ্যে আসে। তো সেই ভদ্রমহিলার মধ্যে একটা দুর্দান্ত সিমটমস ছিল, মানে 2 রাত ভালো করে দাঁতের যন্ত্রণায় ঘুমায় নে। আমাদের এখানটায় একটা খুব উচ্চ মাত্রার পেন কিলার আছে, জেরোডল এসপি বলে, জেরোডল। তখন প্যারাসিটামল আরো অনেক কিছু কম্বিনেশন দিয়ে মেডিসিনটা তৈরি, সেই ওষুধটা খাইলে মাত্র 30 মিনিট তার যন্ত্রণা বা 1 ঘন্টার মধ্যে দাঁতের যন্ত্রণা কমে। তো আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটাকে কিভাবে এটা একটু কমবে। তো কয়েকটা মোডালিটিস বলেছিল, তার মধ্যে একটা মোডালিটিস এরকম ছিল যে দাঁত দিয়ে ঠান্ডা বাতাস টেনে নিলে তার একটু ভালো লাগে, লাইক এরকম ভাবে টানলে
ব্যথাটা একটু কম লাগে। অর্থাৎ কোল্ড এয়ার ওখানটায় মুখের যে জলীয় বাষ্প আছে বা লালা আছে সেটা হাওয়া টেনে নিলে একটু ঠান্ডা হয়ে যায়, আর ওই ঠান্ডা বাতাসটা ওখানটায় গিয়ে আমলারেশন করে। এই একটা অদ্ভুত সিমটমস এর উপরে কি মেডিসিন দিয়েছিলাম, কি সিমটমস এটা দ্বারা যে যন্ত্রণা ভালো ধরনের ট্রামাডলের মতো পেন কিলার বা জেরোটলেস্পিনের মতো পেন কিলার এমএল করতে পারে না, সেটা এমএল হয়ে গেছে। তো মোডালিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানটায় ওয়ার্ম কোল্ড এয়ার মোডালিটিস আসতেছে। শুধু কি তাই, শুধু উপরে উপরে প্রয়োগ করলেই কি শুধু ও দেখলে হবে, আর ওয়ার্ম কোল্ড এর আর কিছু নেওয়ার দরকার নাই? শুধু কি একটু গরমে বেশি ভাল লাগে না ঠান্ডা বেশি ভাল লাগে, গরম কাতর না শীত কাতর, এইটুকু জেনে নিলেই কি হবে? আপনি রোগীদের জিজ্ঞাসা করেন যে আপনার কোন ধরনের খাদ্য খাবার গুলো পছন্দ, ভাত তরকারি বা কোল্ড ড্রিঙ্কস এর প্রতি আপনার আগ্রহ কেমন, এইভাবে জিজ্ঞাসা করেন। আর ভাল লাগে এরকম জিজ্ঞাসা করবেন না, সে হয়তো হ্যাঁ কিংবা না বলে দিল, তো আপনার কাজ শেষ হয়ে গেল। তো আপনি তারা জিজ্ঞাসা করেন যে ভাত তরকারি গুলো এগুলো কেমন খাইতে পছন্দ করে। তো পেশেন্টে যদি একটু বুদ্ধিমান হয় সঙ্গে সঙ্গে হয়তো বলবে ডাক্তার আমি যেমন গরম গরম খাই, ঠান্ডা তো আমি মোটেই খাইতে পারি না। তবে এই শীতকালে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই শীতকালে ঠান্ডা ভাত কে খাইতে চাই ভাই? কিন্তু অনেক রোগীর আছে ঠান্ডা ভাতটা খুবই পছন্দ, ওই জন্য অনেকে বাসি ভাত খাইতে বা পান্তা ভাত খাইতে খুব পছন্দ করে। অন্য কারণও আছে, কিন্তু অনেকে এই যে খাবারটা ঠান্ডা, এই ঠান্ডা জিনিসটা তাকে রিলিফ দেয়। এমন অনেক পেশেন্ট আমি পাইছি, এই কিছুদিন আগে একটা পেশেন্ট আমি পাইছিলাম যে সে ভাত একদম ফ্যানের হাওয়াতে জোড়ায় প্রপারলি ভাবে ঠান্ডা করে তবে খায়, একটু গরম সে খাইতে পারে। এটা কোন মেডিসিনের সিমটমস আপনারা কেউ বলতে পারবেন? কোল্ড ফুড ডিজায়ার, ড্রিঙ্কস নয়, কোল্ড ফুড। ফুড হচ্ছে আলাদা জিনিস, ফুড বেশিরভাগ শক্ত জিনিসগুলো হয়, আর যেগুলো তরল জাতীয় জিনিস সেগুলোকে ড্রিঙ্কস বলবো আমরা। দুটার মধ্যে পার্থক্য আছে। আমরা বাঙালি ভাতও খাই আর পানিও খাই, এটা অ্যাকচুয়ালি ভাত খাওয়ার জিনিস আর পানি পান করার জিনিস। তো বলেন, এই যে ভাত যারা একদম ফসফরাস, ভেরি গুড, ফসফরাস। আমি অনেক সময় ফসফরাসকে কনফার্ম করার জন্য লাস্টে এই প্রশ্নটা জিজ্ঞেস করি যে আপনি কি ভাত ফ্যানের হাওয়ায় প্রপারলি ভাবে জোড়ায় খান নাকি না গরম গরম খাইতে পারেন? তো বেশিরভাগ ফসফরাসের রোগী দেখি রেসপন্স করে ডাক্তার এটা তো অদ্ভুত কথা বলেছেন, আমি তো ভাত এরকম পাখায় জোড়ায় সবার খাওয়া হয়ে যায়, আমি জোড়াইতে জোড়াইতে তাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি খাই। তো কোল্ড ফুড তার ডিজায়ার হইতেছে। আমাকে এখানটায়, আমি এই কথাগুলো এর আগে বলেছি, এখানটায় এমন একজন ব্যক্তি আছে যে ফ্রিজের মধ্যে খেজুর, যে খাওয়ার যে খেজুর আছে সেই খেজুরকে বরফের মতো ঠান্ডা করে দেন, চুইসা চুইসা খায়। দেখছেন কোল্ড ফুড ডিজায়ার হইতেছে ভাই, কোল্ড ফুড ডিজায়ার হইতেছে। তো এছাড়া কোল্ড ড্রিঙ্কস এরও ডিজায়ার, ফসফরাস বা কুলিনাম, এই সমস্ত মেডিসিন গুলো তাদের একটা ইউনিক টাইপের ক্রেভিংস ঠান্ডা জিনিসের প্রতি থাকে। ঠিক এরকম টাইপের ওয়ার্মের প্রতিও প্রত্যেকের আলাদা আলাদা রেসপন্স ইন্ডিভিজুয়াল। যেমন লাইকোপোডিয়াম হট খাবার খুব পছন্দ, গরম খাবার খুব পছন্দ করে, ওয়ার্ম ফুড ডিজায়ার হয়। আর হট ফুড ডিজায়ার হয় কোন মেডিসিনের আপনারা কেউ বলতে পারবেন? মানে ভেরি গুড, চেলিডোনিয়াম। আর একটা মেডিসিন আছে ক্যালকেরিয়া সিলিকেটা, যে গরম গরম স্যুপ খাইতে, মানে এতটা স্যুপ, মানে স্যুপ জাতীয় তার ডিজায়ার হয়। আর সেই স্যুপ গুলো, স্যুপ মানে ঝোল জাতীয়, সেই স্যুপ গুলোকে সে গরম গরম খাইতে তার পছন্দ করে। আমার ডক্টর সুশীল দুবে, আমার প্রফেসর, আমি তাকে খুবই সম্মান করি। আজকে আমি যা কিছু জানি এবং যা কিছু বুঝি, দুইটা ডাক্তারের আমার খুবই বড় অবদান আছে আমার পিছনে, আমি তাদের কৃতজ্ঞতা স্বীকার করি। একজন হচ্ছে ডক্টর সুশীল দুবে, ফার্স্ট মাস্টার, এবং দ্বিতীয় হচ্ছে ডক্টর শাহিন মাহমুদ, বাংলাদেশ। ডক্টর সুশীল দুবে মুম্বাই। এই দুইজন ডাক্তার অনেক কেস আমি দেখেছি, এবং ওনার একটা কেসের কথা বলতেছি যে তার হেমোরাইটিস, পাইলস এর শিকায়ত ছিল, হেমোরাইটিস, ব্লিডিং পাইলস, ভয়ঙ্কর পেন হইতো। তো ডক্টর তার সাথে সারাদিন ঘুরে, তার বন্ধু হয়,
করার পরে দ্রুত সে বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছে এবং ঘাম শুকায়নি, সে দ্রুত রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে কিছু একটা স্যুপ সে রান্না করে, স্যুপ মানে ঝোল জাতীয় কিছু রান্না করে, টমেটো দিয়ে একটু ঝোল মতো করলো বা কোনো চিকেন পিকেন দিয়ে স্যুপ তৈরি করলো। সেই স্যুপ ভালো করে না জড়াইয়া গরম গরম খায়া ফেললো। এই যে একটা তার ওয়ার্ম স্যুপের যে একটা ডিজায়ার হইতেছে ভয়ঙ্কর ভাবে, সেটা ডক্টর নিজের চোখের সামনে দেখতেছেন। এই সিমটমস এবং আরো কয়েকটা সিমটম জুড়ে তিনি ক্যালকেরিয়া সিলিকেটা ডেসক্রিপশন করেন এবং অদ্ভুত ভাবে তার এই যে ব্লিডিং পাইলস রিলিফ হয়ে যায়। দেখেন, আমরা শুধু জানতে চাই রোগীর মিষ্টি পছন্দ না, টক পছন্দ না, তিতো পছন্দ না, ঝাল পছন্দ, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। মাছ মাংস ডিম ডিম হেন তেনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের রোগীর প্রশ্ন করা উচিত যে সেই খাবারগুলো কেমন ভাবে খাইতে পছন্দ করে, খুব গরম না মিডিয়াম গরম না হালকা গরম নাকি না কোল্ড নাকি না বরফ জমাইয়া। তো এই সমস্ত ব্যাপারগুলোকে আমাদের ভালো করে ইনভেস্টিগেট করতে হবে। এগুলোর মধ্যে রোগীর এক বিচিত্র ধরনের ইন্ডিভিজুয়াল সামনে চলে আসে। এই সমস্ত যে আজকের যে পয়েন্ট গুলো বলতেছি, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কোনো না কোনো সময় এমন ভাবে হেল্প করবে যে প্রপার মেডিসিন পর্যন্ত পৌঁছতে গিয়ে এদের জুড়ি পাওয়া মেলাভার, জুড়ি পাওয়া খুবই মুশকিল। এই মেডিসিন গুলো কোনো না কোনো সময় রাস্তা দেখাইছিল। যেমন একটু আগে একজন ব্যক্তি বললেন যে ওয়ার্ম হট ফ্রুট ডিজায়ার চেলিটোনিয়া। আজ থেকে 1 বছর আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিল, লিভারে হেপাটোমেগালি ছিল, আরো কয়েকটা সমস্যা ছিল, বিশেষ করে হেপাটোমেগালি এবং লিভার ফাংশনের মধ্যে এসজিপিটি এসজিওটি সম্ভবত হাই ছিল, অর্থাৎ তার মধ্যে এক ধরনের লিভারে ইনফেকশনও আছে। এই পেশেন্টটা শুধু গ্যাস করে যে কত ডাক্তার চেঞ্জ করেছে আল্লাহ মালিক জানি না, এবং খুবই অস্থির টাইপের বার্তা। তো